আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। দেখতে আমরা একদম শেষ ক্লাসে হাজির হয়ে গেলাম। তো এই অংশে আমরা ৪৫তম বিসিএস প্রিলির শেষ অংশের ক্লাসটা করব। এর আগে টোটাল ২ টা ভাগে ১৩০ টা ১৩৫ টা প্রশ্ন আমরা সলভ করেছিলাম। এর আগের ২ টা ক্লাসে। আজকে শেষ অংশে বাদবাকিটা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাদবাকিটা এখন সলভ করব আমরা। তো এটা জানেন বরাবরের মতো এই ঘোষণাটা আগেও আপনারা শুনেছেন যে ৪৫তম বিসিএস এ টোটাল ১১০ টা প্রশ্ন কিন্তু কমন ছিল বিগত প্রশ্নগুলো এবং আরএসআই ব্যাখ্যা থেকে। আর ১০ টা প্রশ্ন না পড়েও পারার মতো ছিল এরকম। আর এরকম একটা ফিচার যেটা আগেও দেখানো হয়েছে। আপনারা যারা লাইভে দেখছেন তাদের এটা দেখানো হয়নি। সেটা এখানে দেখে নিতে পারেন যে কোন সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন বিগত সালের প্রশ্ন বা আরএসআই ব্যাখ্যা থেকে কমন আসছে। আর এখানে বাদবাকি যে কয়টা বিসিএস হয়েছে মানে ৩৬তম বিসিএস থেকে একদম ৪৫তম বিসিএস পর্যন্ত এখানে আছে যে কোন বিসিএস এ তার পূর্ববর্তী বিসিএস প্রিলির যে এমসিকিউ গুলো আছে এবং তার আরএসআই ব্যাখ্যা থেকে কতগুলো প্রশ্ন কমন আসছে তার একটা সামারি এখানে কিন্তু দেওয়া আছে। যাই হোক আপনারা সবকিছু ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু চেক করে নেই। হ্যালো? ঠিক আছে। দেখেন। তো এগুলো তো হয়ে গেছে। এখন আমরা যাব হলো একদম সরাসরি আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে। চলে আসছে। বাংলা সাহিত্য এখানে শেষ হয়েছিল। এখন আন্তর্জাতিক বিষয়াবলী। দেখেন এখানে পৃষ্ঠা প্রশ্নের মধ্যে ১১ টা প্রশ্ন কিন্তু বিগত সালের প্রশ্ন থেকে কমন ছিল। ওকে। বাংলাদেশ সদস্য নয় কোন সংস্থার? এরকম প্রশ্ন কিন্তু এবারই প্রথম না। আমরা আগের বিসিএস গুলোতেও এরকম প্রশ্ন কিন্তু আমরা ফেস করে এসেছি। ঠিক আছে? এটা মনে হয় 3rd বার হবে এরকম প্রশ্ন ফেস করা। তো এখানে স্পষ্টতই সবাই মানে সঠিক উত্তরটা করতে পেরেছে। ন্যাটো তো বাংলাদেশের সাথে সম্পর্কিত না। ইউরোপের যে দেশগুলো আছে এবং ন্যাটোভুক্ত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখানে যুক্ত আছে। তো বাংলাদেশ যে ন্যাটোর সদস্য না এটা আমরা সবাই জানি এটা। আর বাদবাকি যে সংস্থাগুলো আছে যেমন প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আমরা যদি চিন্তা করি যে সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল, বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন সদস্য কিন্তু বাংলাদেশ ছিল এই জায়গাগুলোতে। আর আইএলও আইএলওর যে মানে বাংলাদেশ কত সালে সদস্যপদ লাভ করে এটা আসতে পারে। কত সালে হয়েছিল? এটা ১৯৭২ সালে। সার্ক মানে হচ্ছে ১৯৮৫ ঢাকা ৮৫ সালে বাংলাদেশকে নিয়েই কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়। বিমস্টেক কত সালে হয়েছে? আপনারা জানেন ১৯৯৭ সালে। এই বিষয়গুলো বিস্তারিত কিন্তু পড়েছেন আপনারা। আগে পড়া হচ্ছে। আর ন্যাটো আমরা জানি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ন্যাটো নিয়ে বহু পড়া হয়ে গেছে আমাদের অলরেডি। তারপরে আসি ফিফা বিশ্বকাপ ফুটবল ১ম কখন অনুষ্ঠিত হয়? এটা ওই সময়টাতে সাম্প্রতিক ছিল কারণ বিশ্বকাপ ফুটবল হয়ে গেছে সর্বশেষ ২০২২ সালে। ওর প্রেক্ষাপটেই কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড থেকে এই প্রশ্নটা হয়েছে। সাম্প্রতিকের ব্যাকগ্রাউন্ডে যে কিছু প্রশ্ন আসে সেটা কিন্তু এই ধরনের প্রশ্নই আসে। যেটা আমি বলি যে সাম্প্রতিক থেকেও কিন্তু মৌলিক তথ্যমূলক কিছু প্রশ্ন আসে সেটা ইম্পোর্টেন্ট হয়ে যায়। বিশ্বকাপ ফুটবল ২২ হয়েছে। ওটার যদি ব্যাকগ্রাউন্ডে যাই তাহলে একদম কিন্তু এই প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক। যে ফিফা বিশ্বকাপ ফুটবল ১ম কখন অনুষ্ঠিত হয়েছিল? কত সালে? সেটা হয়েছিল ১৯৩০ সালে। এবং এটাতে চ্যাম্পিয়ন কে হয়েছিল এটাও একটা বিষয়। চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। আর সর্বশেষ ২০২২ সালে যেটা ওটাতে আর্জেন্টিনা হয়েছিল এটা জানেন। এমনি আর কি জানতে হবে এখান থেকে ফিফা সম্পর্কে? ফিফা সম্পর্কে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ১৯০৪ সালে এটা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ফিফার কবে সদস্য হয়? ১৯৭৬ সালে ফিফার সদস্য হয়। এটা যদিও এই সময়টাতে কম গুরুত্বপূর্ণ। কিন্তু সামনে যখন আবার কাপ-টাপ চলে আসবে তখন আবার দেখা যাবে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তারপরে সদস্য কতজন? ২১১ টা দেশ আছে এটার। আর এটার সদর দপ্তরটা কোথায়? সদর দপ্তর আমরা জানি সুইজারল্যান্ডের জুরিখে। জুরিখ সুইজারল্যান্ডে। ঠিক আছে? সুইজারল্যান্ড, জুরিখ।
মোটামুটি এই বিষয়গুলো জানলেই হবে এখান থেকে। আর সর্বশেষ তো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, এটা আপনারা জানেন। এরপরের যখন ২৬ সালে হবে, ২৬ সালে ৪৮ দল নেওয়া হবে। ঠিক আছে? এটাতে আমেরিকাতে অনুষ্ঠিত হবে। আমেরিকার যে ৩ টা দেশ আছে সেই ৩ টা দেশে অনুষ্ঠিত হবে। তারপরে ৩০ সাল, এরকম মানে যখন যে সালে এটা বিশ্বকাপটা চলে আসবে তখন সেই সালের আপডেটটা আপনাকে পড়ে নিতে হবে। এবং যে সালে পূর্ববর্তী কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছে, সামনে কোন জায়গায় অনুষ্ঠিত হবে, এই বিষয়গুলো কিন্তু ইম্পোর্টেন্ট। যদিও এই বিষয়গুলো আমরা সামনে আবার সাম্প্রতিকের মধ্যেও পড়ব। কোন দেশের সমুদ্র বন্দর নাই? সমুদ্র বন্দর নাই বলতে হচ্ছে এই দেশগুলো হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। চতুর্দিকে অন্যান্য দেশ দ্বারা এটা কি থাকে? বেষ্টিত থাকে। ল্যান্ডলক কান্ট্রি বলা হচ্ছে। তো ল্যান্ডলকড কান্ট্রি, যেটাকে আমরা ভূবেষ্টিত যে দেশগুলো আছে, ল্যান্ডলকড কান্ট্রি। ভূবেষ্টিত দেশ যেগুলো আছে সেগুলোর দেশের কোনো সমুদ্র বন্দর থাকে না, নিজস্ব কোনো সমুদ্র বন্দর থাকে না। কারণ চতুর্পাশে অন্যান্য দেশ আছে, সেই দেশগুলোর মানে শুধু স্থল সীমানা এটাই আছে, ল্যান্ডলক কান্ট্রি। যার কারণে এদের কোনো সমুদ্র বন্দর থাকে না। তো অপশনগুলোর মধ্যে যেটা আছে, মালদ্বীপ তো পুরোপুরি সমুদ্রের মধ্যে, আপনারা জানেন। গ্রিসও মানে ওই যদি আমরা চিন্তা করি এর আশেপাশে হচ্ছে সমুদ্র বন্দর আছে। ভেনেজুয়েলার ক্ষেত্রেও তাই। হ্যাঁ? দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে এখানেও আছে। নেপাল কিন্তু ল্যান্ডলক কান্ট্রি এশিয়া মহাদেশের মধ্যে। এবং ল্যান্ডলক কান্ট্রি আছে প্রায় ৪৫ টা। হ্যাঁ, আসে ব্যাকগ্রাউন্ড থেকে। ল্যান্ডলক কান্ট্রি কতগুলো আছে? ৪৫ টা দেশ আছে ল্যান্ডলক কান্ট্রি। এর মধ্যে আমরা ল্যান্ডলক কান্ট্রির মধ্যে যদি যাই, যে ম্যাপের মধ্যে যদি একটু দেখার চেষ্টা করি, যেমন নেপালের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন। নেপালের চতুর্পাশেই কিন্তু দেশ আছে। এখানে ইন্ডিয়া আছে, এখানে ভুটান আছে, এই পাশে চীন আছে, হ্যাঁ? তো পুরোটুকুই কিন্তু দেখেন, এর কোনো নিজস্ব কোনো সমুদ্র বন্দর নাই। বের হওয়ারই তো রাস্তা নেই। চতুর্দিক বন্ধ। তো এটা কিন্তু ল্যান্ডলক কান্ট্রি। এই যে নেপাল, এখানে ভুটান, এগুলো সবই যা দেখেছেন এই জায়গাগুলোতে। ঠিক আছে? মানে এরকম। তো এরকম এশিয়ার মধ্যে প্রায় ১০ টা, এশিয়ার যে দেশগুলো আছে ১০ টা ল্যান্ডলক কান্ট্রি আছে। আর সবচেয়ে বড় ল্যান্ডলক কান্ট্রি কোনটা হয় যদি বলা হয় যে বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটা? আমি লিখে দিব, তারগুলো দেখাই আপনাদের। এর দিকে তাকান। ল্যান্ডলক কান্ট্রি এই যে কাজাখস্তানের দিকে তাকাইলে এটা বুঝতে পারবেন। হ্যাঁ? কাজাখস্তান সবচেয়ে বড় ল্যান্ডলক কান্ট্রি। ঠিক আছে? কাজাখস্তান সবচেয়ে বড় এর দেশ হিসেবে অনেক বড় এটা ল্যান্ডলক কান্ট্রি। এর কোনো নিজস্ব কোনো মানে সমুদ্র বন্দর নাই। এটা সবচেয়ে বৃহত্তম স্থলবেষ্টিত দেশ হলো কাজাখস্তান। তারপর ইউরোপের মধ্যে বৃহত্তম স্থলবন্দর মানে মানে সবচেয়ে বড় ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে হাঙ্গেরি। বড়র মধ্যে আমি বৃহত্তমের কথা বলছি। অন্য ল্যান্ডলক কান্ট্রি শুধু ১ টা ২ টা না। টোটাল পৃথিবীতে আছে ৪৫ টা ল্যান্ডলক কান্ট্রি। তো সবচেয়ে বড় হচ্ছে এই হাঙ্গেরিটা। এখানে হাঙ্গেরি ছিল, কই গেল? হারায় গেল কোথায়? এই যে হাঙ্গেরি। আর এখানে মজার বিষয় হচ্ছে সব কম ল্যান্ডলক কান্ট্রি আমরা যে আর এখানে দেখেন দক্ষিণ আমেরিকা মহাদেশ, চতুর্পাশেই মহাসাগর আছে। তো এখানে ল্যান্ডলক কান্ট্রি পাওয়াটা কিন্তু টাফ। কিন্তু আমরা তারপরেও এটা আমরা গত ক্লাসে যখন বলেছিলাম যে দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে আরো কিছু পড়ার আমাদের সুযোগ থাকবে। এই যে এর আগে যখন পড়েছিলাম যে ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র কোনটা নয়? ওই প্রশ্ন আমরা গত ৪৪তম বিসিএস এ যখন সলভ করলাম তখন বলেছি আরো কিছু আলোচনার সুযোগ থাকবে সামনে। দেখেন ওই জায়গা থেকে যদি খেয়াল করি, সবগুলো দেশের সাথেই কিন্তু এই এরিয়াতে যদি দেখেন যে আটলান্টিক মহাসাগরের সীমানা আছে এই পাশে। এখানে প্রশান্ত মহাসাগর, এখানে আটলান্টিক মহাসাগর, হ্যাঁ? সীমানা কিন্তু আছে। তার মানে এরা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি না। তাহলে ল্যান্ডলক কান্ট্রি কে হবে? পেরু, চিলি এগুলো ঠিক আছে। এটা সমুদ্র বন্দর আছে। এই যে বলিভিয়া। দেখেন এখানে ব্রাজিল আছে, বলিভিয়া আছে, এদিকে তো পেরু লেগে গেল এখানে। তারপরে যে প্যারাগুয়ে। তার মানে এই বলিভিয়া এবং প্যারাগুয়ে এই ২ টা দেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের ল্যান্ডলক কান্ট্রি বা স্থলবেষ্টিত দেশ। এদের কোনো নিজস্ব মানে এদের দেশের কোনো নিজস্ব সমুদ্র বন্দর নেই। ঠিক আছে? ল্যান্ডলক কান্ট্রি হওয়ার কারণে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসগুলো জানলাম যে ৪৫ টা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি আছে। নেপাল তো এখানে আনসার পাইলাম। আর বৃহত্তম স্থলবেষ্টিত দেশ যেটা পুরো বিশ্বের মধ্যে সেটা হলো কাজাখস্তান। আর ইউরোপের বৃহত্তম সেটা হচ্ছে হাঙ্গেরি। যে এশিয়ার মধ্যে কতগুলো আছে? এটা আসতে পারে। এশিয়া যেহেতু আমাদের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। আর যেটা দেখলাম সবচেয়ে কম দক্ষিণ আমেরিকা মহাদেশে, সেখানে কি বলিভিয়া আর এই যে জায়গাগুলো থেকে কিন্তু খেয়াল রাখবেন। ৩ গেল ৪। কোথায় ঐতিহাসিক ট্রয় নগরী অবস্থিত? বহুবার আলোচনা হয়েছে। প্রত্যেকটা অপশন জাজ করে আমাদের পড়া হয়েছে। সেটাও বহুবার হয়েছে।
ঠিক আছে? এটা কোথায় অবস্থিত? তুরস্কে অবস্থিত। বাস এটা নিয়ে আর আমরা কথা বললাম না। এখানে আরেকটা যে তুরস্কের যেটা ট্রয় নগরী আছে বর্তমানে সেটাকে বলা হয় আনাতোলিয়া। কি বলা হয়? এটা একটা মনে রাখতে পারেন। তো ট্রয় নগরী তো আর বলা হয় না এটাকে এখন। এটাকে তাহলে কি নামে সম্বোধন করা হয়? সেই জায়গাটার নাম হচ্ছে আনাতোলিয়া। এটা জাস্ট মনে রাখতে পারেন। আর বাদবাকি কিন্তু প্রত্যেকটা আরো যে ঐতিহাসিক যে ইতালিতে কি আছে, গ্রিসে কি আছে, ফ্রান্সে কি আছে এগুলো কিন্তু আমরা পড়ে ফেলেছি। সেটা আর এখানে আলোচনায় আনলাম না। তারপর আসেন ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ক্ষুদ্রতম মহাদেশ এখানে আমরা জানি ওশেনিয়া মহাদেশ বা এটাকে অস্ট্রেলিয়া মহাদেশও বলা হচ্ছে। ২ টা নামেই ডাকা যায় এটাকে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। যদি আমরা এখন মহাদেশগুলোর নাম লিখি সিরিয়ালে বড় থেকে ছোটর দিকে তাহলে কি দাঁড়াবে এখানে? এশিয়া বৃহত্তম। তারপরে বৃহত্তম আর সেকেন্ড বৃহত্তম এইগুলোই সাধারণত আসে। মানে এটা হচ্ছে একদম বৃহত্তম হচ্ছে এশিয়া, ২য় বৃহত্তম হচ্ছে আফ্রিকা আর সবচেয়ে ক্ষুদ্রতম যেটা অস্ট্রেলিয়া। এই ৩ টে আসার সম্ভাবনা বেশি। মাঝেরগুলোর কিন্তু ওইভাবে মানে প্রশ্ন আকারে আসবে না। যদি আসে দেখা যাইতে পারে মানসিক দক্ষতাতে হয়তোবা আসতে পারে যে আয়তনের দিক থেকে সঠিক ক্রম কোনটি? এটা একটা প্রশ্ন করা যেতে পারে। আয়তনের দিক থেকে সঠিক ক্রম কোনটি? মহাদেশের আয়তনের দিক থেকে। তাহলে সেক্ষেত্রে হয়তোবা মানে গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে দেওয়া থাকলে এশিয়া গ্রেটার দ্যান আফ্রিকা গ্রেটার দ্যান এরকম ভাবে থাকতে পারে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, দেন তারপরে ইউরোপ আর ওশেনিয়া বলেন আর অস্ট্রেলিয়া বলেন একই বিষয় বা অস্ট্রেলিয়া। এই সিরিয়ালে কিন্তু আপনাকে বড় থেকে ছোটর দিকে যেতে হবে এই বিষয়গুলোই। তারপর আসেন কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? আগে ওটা বলা হয়েছে আমরা জানি ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত। ফিলিপাইনের ম্যানিলাতে। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট 1960 সালে। ইরি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত 1960 সালে এটা প্রতিষ্ঠিত হয়। বাস এতটুকুই এনাফ এখানে। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ইসিবি। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত? এটা অবস্থিত ফ্রাঙ্কফুর্টে, জার্মানির ফ্রাঙ্কফুর্টে। ঠিক আছে? জার্মানির ফ্রাঙ্কফুর্টে এটা অবস্থিত। এখন খেয়াল করেন এর আগে আমরা কিন্তু ট্রয়কা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ওই সময়টাতে আমরা কিছু জিনিস পড়ার সুযোগ পেয়েছিলাম। তো তার মধ্যে এটা একটা। আর এর বাইরে আর কি আছে? ইউরোপীয় সংস্থাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে যেমন ইসিবিটা হলো এখানে। আর কি আছে? ইউরোপিয়ান পার্লামেন্ট আছে। ইউরোপিয়ান পার্লামেন্ট। পার্লামেন্টের কিন্তু এই পার্লামেন্টের ক্ষেত্রে আপনাকে ২ টা জায়গার নাম মনে রাখতে হবে। পার্লামেন্ট ভবনটা কোথায় অবস্থিত? এটা একটা প্রশ্ন। আরেকটা হলো যে এই পার্লামেন্টের আবার সদর দপ্তর আছে আলাদা জায়গায়। এই ২ টা জায়গা থেকে কিন্তু প্রশ্ন হইতে পারে, হ্যাঁ? যে এই পার্লামেন্ট ভবনটা কোথায়? ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট ভবন যেখান থেকে এর কার্যক্রমটা চলে আর হচ্ছে এর সদর দপ্তর আবার আলাদা প্লেসে আছে। সেটা হচ্ছে লুক্সেমবার্গে। লুক্সেমবার্গে আছে এর ভবন। আর যেটা বলা হইলো যে সদর দপ্তর, হ্যাঁ? যে দপ্তরটা কোথায়? HQ হেডকোয়ার্টার সেটা হলো স্ট্রাসবার্গে। স্ট্রাসবার্গ ফ্রান্সে। যদি আলাদা করে আসে আবার কিছু। ঠিক আছে? লুক্সেমবার্গ এটা মনে রাখবেন। এই ২ টা জায়গার ক্ষেত্রে মনে রাখতে হবে। এখন এটা যদি এরকম থাকে যে ইউরোপীয় পার্লামেন্টটা কোথায় অবস্থিত? যদি এইভাবে বলা থাকে অপশনের মধ্যে যেকোনো একটা থাকে যে লুক্সেমবার্গ বা স্ট্রাসবার্গ দেওয়া থাকে সেক্ষেত্রে হয়তো যেকোনো একটা অপশন চুজ করবেন। আবার ২ টাই অপশন যদি থাকে আবার যদি সেখানে মানে হাইলাইট মানে এটা একদম ফিক্সড করে দেয় যে ইউরোপীয় পার্লামেন্ট ভবনটি কোথায় অবস্থিত? লুক্সেমবার্গে বা ইউরোপিয়ান পার্লামেন্টের সদর দপ্তরটা কোথায় অবস্থিত? স্ট্রাসবার্গে। ঠিক আছে? এভাবেই কিন্তু পরীক্ষায় আসতে পারে প্রশ্নটা। তারপর আসেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে? এটা সাম্প্রতিক সেই সময় প্রশ্ন ছিল সেটা আমরা জানি। তো সেই জায়গা থেকে সেটা ছিল ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে আমরা জানি জো বাইডেন আছেন। তো এখানে যে ২ টা দল আছে রাজনৈতিক দল এটা মেইন ক্লাসের জায়গা থেকে এখানে স্ক্রিনশট নেওয়া হয়েছে। আমরা ব্যাকগ্রাউন্ডে গিয়ে কিছু কথা যদি একটু পড়ে আসি, হ্যাঁ? গতদিন যেরকম মার্কিন নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছিলাম যে নভেম্বর মাসের ১ম সোমবারের পরের দিন যে মঙ্গলবার আসে সেই সময়টাতে মার্কিন নির্বাচনটা অনুষ্ঠিত হয়। সেখানে পড়েছি। আর মার্কিন নির্বাচনে ২ টা রাজনৈতিক দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করে। একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি আর একটা হচ্ছে রিপাবলিকান পার্টি। তো ডেমোক্রেটিক পার্টি এটাকে ডি তে ডানকি মনে রাখবেন। ডি তে ডানকি, ডি তে ডেমোক্রেটিক পার্টি। ডানকি মানে হচ্ছে গাধা। তাদের প্রতীক হচ্ছে গাধা। এর বিপরীতে রিপাবলিকান পার্টি তাদের প্রতীক হচ্ছে হাতি।
এই ডেমোক্রেটিক পার্টির প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? একদম প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন থমাস জেফারসন, ডেমোক্রেটিক পার্টি থেকে। আর রিপাবলিকান পার্টি থেকে প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। আর সর্বশেষ তো এটা জানি, সামনে যে আসবে তারগুলো আপনারা পড়ে ফেলবেন। সর্বশেষ প্রেসিডেন্ট যে জো বাইডেন, তিনি ডেমোক্রেটিক পার্টি থেকে আসছে। আর রিপাবলিকান পার্টি থেকে এই সর্বশেষ এই 45তম প্রেসিডেন্ট আসছিলেন ডোনাল্ড ট্রাম্প, 46তম এটা। তো এই শেষ প্রেসিডেন্ট গুলো চেঞ্জ হইতে থাকবে। হুম, সামনে এগুলো আপডেট করে নেবেন। কিন্তু প্রথম প্রেসিডেন্ট তো চেঞ্জ হবে না কখনোই, এটা সবসময় ফিক্স থাকবে। আর কোন দলের কি প্রতীক আছে সেটাও একটু জেনে রাখবেন। ওকে, তারপরে যাচ্ছি 9। টিফা এর পুনরূপ কি? টিফা একটা আছে আর একটা আছে টিকফা। হ্যাঁ, দুইটা কিন্তু আলাদা জিনিস। এবং টিফা, টিফা হয়েছিল হলো বাংলাদেশ আর হচ্ছে অস্ট্রেলিয়ার মাঝে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মাঝে কত সালে? 2021 সালে। 2021 সালে টিফা চুক্তি যেটা, তার মানে এটার পুনরূপটা কি? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। হ্যাঁ, এটা বুঝবেন যে এফএ বলতে এগুলো আসলে ফ্রেমওয়ার্ক বা ফোরাম টাইপের কিছু একটা থাকে। তো এখানে হচ্ছে ফ্রেমওয়ার্ক। এটা মনে রাখবেন। কার মধ্যে হয়েছিল টিফা? বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে। কত সালে? 2021 সালে। তো এর বিপরীতে যে তথ্যটা সেটা হচ্ছে টিকফা, টিআইসিএফএ। তাহলে এটার পুনরূপটা কি আসবে? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, এটা সেম থাকবে। ইনভেস্টমেন্ট, এখন টিআই তে এটা হইল সিএফএ আছে আবার এখানে, কোঅপারেশন, কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট। এটা হয়েছিল কার মধ্যে? বাংলাদেশ এবং ইউএস এর মধ্যে। বাংলাদেশ আর হচ্ছে ইউএসএ, যুক্তরাষ্ট্র। কত সালে হয়েছিল? 2013 সালে। ইম্পর্টেন্ট। ঠিক আছে, কত সালে হয়েছিল? এই দুইটা কিন্তু, যদি এটা ব্যাকগ্রাউন্ড অনেক পুরাতন, ঠিক এখন বাতিল। আর টিফা তো একদম ওই সময়টাতে রিসেন্ট ছিল, মানে রিসেন্ট বলতে বেশি দিন আগে না। হুম, সেই জায়গা থেকে এটা আসছে। কিন্তু দুইটার পুনরূপই জানবেন এবং কোনটা কোন দেশের মধ্যে হয়েছে সেটা জেনে রাখবেন অবশ্যই। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় কত সালে? এই প্রশ্নগুলো যখন প্রথমবার ফেস করবেন, প্রথমেই প্রশ্ন দেখার সাথে এগুলোকে ক্রস দিয়ে রাখবেন। ঠিক আছে? কারণ ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে, কোন অঙ্গরাজ্য কবে ভারতের সাথে যুক্ত হয়েছে, এটা কি পড়া সম্ভব? সম্ভব না তো। মানে বিগত সালের প্রশ্ন থেকে এগুলো আসবে না, বা এটা আমাদের সম্পর্কে, মানে এটা সম্পর্কে ডিটেইলস অন্যান্য রাজ্য সম্পর্কে আমাদের পড়াও কিন্তু সম্ভব না। যেহেতু প্রথমবার আসছিল, এইজন্য একটু ক্রস। আবার এখান থেকে প্রশ্ন আসছে, এখন আমরা এখান থেকে হয়তোবা কিছু তথ্য জানতে পারি, এর ব্যাকগ্রাউন্ডে কিছু কথা। তো সিকিমের রাজধানী কিন্তু গ্যাংটক। কি এটা? গ্যাংটক। রাজধানীর নাম কি? প্রত্যেকটার আলাদা করে রাজধানী আছে, আমরা এটা জানি। কত সালে সংযুক্ত হয়েছিল? 1975 সালে। আর এখান থেকে যেটা জানতে পারি, 1950 সালেই তো মানে যেগুলা এই অঙ্গরাজ্যগুলা, ভারতের অঙ্গরাজ্যগুলা, এটা কিন্তু ভারতের সাথে ধীরে ধীরে এগুলো যুক্ত হয় 1950 সাল থেকে। ঠিক আছে? তাহলে 1950 সালে কোন কোন প্রদেশ, মানে সরি, এই অঙ্গরাজ্য যুক্ত হয়েছিল, এটা শুধু জানতে পারি 1950 সালে। এরপরে তো ধারাবাহিকভাবে অন্যান্য দেশ, মানে অঙ্গরাজ্য যুক্ত হয়েছে। সর্বশেষ হলো তেলেঙ্গানা যুক্ত হয়েছে, এটা আমরা জানি। 28টা রাজ্যের মধ্যে, ভারতের যে 28টা রাজ্য আছে, সেই 28টা রাজ্যের মধ্যে 1950 সালে, যেটা শুরুতে আর কি, হ্যাঁ, ওই সালে কতগুলা অঙ্গরাজ্য ভারতের সাথে যুক্ত হয়েছিল? একটা হলো পশ্চিমবঙ্গ। যেহেতু পশ্চিমবঙ্গ আমাদের কাছ থেকে মনে হইতে পারে যে হ্যাঁ, এই রিলেটেড প্রশ্ন আসলে খুব বেশি ইয়ে হবে না। 1950 সালে এগুলো হয়েছে, যেগুলো সম্পর্কে আমরা জানি। আমাদের আশেপাশে যারা আছে, আসাম আছে, বিহার আছে, তামিলনাড়ু আছে। মোটামুটি পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, এটা যদি মনে রাখেন। আর তামিলনাড়ু, এই জিনিসগুলো কেন দিচ্ছি? কারণ এরাও একসাথে হয়েছিল। তামিলনাড়ু আর উত্তরপ্রদেশ, ইউপি। তাহলে পশ্চিমবঙ্গ, আসাম, এটা আমাদের প্রেক্ষাপট থেকে মনে রাখবেন। যদি সামনে আসে, এগুলো আসলে আসতে পারে। 1950 সালে ভারতের সাথে যুক্ত হয়েছে। আর সর্বশেষ যেটা, সর্বশেষ অঙ্গরাজ্য যেটা ভারতের সাথে যুক্ত হয়েছে, সেটা 2014 সালে। কত সালে? 2014 সালে হয়েছে। কোনটা এটা? তেলেঙ্গানা। এটা নিয়ে হচ্ছে টোটাল 28টা অঙ্গরাজ্য আছে। ঠিক আছে, এই 28টা রাজ্য আছে, আর কেন্দ্রশাসিত আছে হলো কয়টা? 8টা। এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তারপর আসেন 2022 সালে জি-20 সম্মেলন, মানে শীর্ষ বৈঠকটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2022 সাল ওই বছরে ছিল। এটা বালিতে হয়েছিল, ইন্দোনেশিয়ার বালিতে। পরেরগুলা 2023 সালে আমরা দেখলাম কোথায় হয়েছে? ভারতে হয়েছে। ভারতে যেটা হয়েছিল, এটা কিন্তু ছিল 17তম 2022 সালে। তার মানে এটা কততম? 18তম।
তারপরে 19তম হবে 2024-এ। 2024-এর কোথায় হবে? এর আগেও এটা আমরা পড়েছি। ব্রাজিলের রিও ডি জেনিরোতে। রিও ডি জেনিরো। এটা বরাবরের জন্য ইম্পোর্টেন্ট। প্রত্যেক বছরই জানতে হবে আপনার ওই বছর কোথায় হয়েছে, আগামী বছর কোথায় হবে। সামনের বছর এখন 24 এটা হয়ে যাওয়ার পর 25-এ কোথায় হবে সেটা আপনার জেনে নিতে হবে। আপনি যে বছরে পড়াশোনা করছেন ওই বছরে কোথায় হয়েছে, আগামী বছর কোথায় হবে এটা অবশ্যই জেনে নিবেন। ঠিক আছে? অবশ্যই এটা কিন্তু জেনে নিবেন। তারপরে আসেন। চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? চীন-ভারত যুদ্ধ। আমরা গতদিন এমনিতেই মানে ভারত এবং পাকিস্তান যুদ্ধ সম্পর্কে পড়লাম। ঠিক আছে? আবার এখানে আসছে চীন-ভারত যুদ্ধ সম্পর্কে। মানে ভারতের সাথে চীনের মানে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই যুদ্ধগুলো গুরুত্বপূর্ণ। কত সালে হয়েছিল? ১৯৬২ সালে। মূলত যুদ্ধের উদ্দেশ্য কি ছিল? ওই অরুণাচল প্রদেশ এবং হচ্ছে আকসাই প্রদেশকে যখন চীন নিজেদের বলে দাবি করে, এর ভিত্তিতেই কিন্তু যুদ্ধটা সংঘটিত হয়। ঠিক আছে? তাহলে এর বিষয়বস্তু কি? অনেক সময় শুধু আকসাই চীনের কথা বলা থাকতে পারে, আবার ২ টাই থাকতে পারে। অরুণাচল প্রদেশ এবং আকসাই চীন। এটা চীনের অন্তর্ভুক্ত বলে এগুলোকে আসলে দাবি করেছিল। তার প্রেক্ষাপটেই কিন্তু পরিপ্রেক্ষিতে এই যুদ্ধটা কিন্তু শুরু হয় ১৯৬২ সালে। কত সালে সংঘটিত হয়েছিল? ওকে। তারপরে আসেন পৃথিবীর গভীরতম স্থান কোনটি? গভীরতম স্থান শুধু একদম মারিয়ানা ট্রেঞ্চ এটা না। এরপরেও আমরা কিন্তু পড়েছি ২য় কোনটা, ৩য় কোনটা এগুলো কিন্তু আগে লিখে দিয়েছি। তো ওইটা নিয়ে আর কথা বলব না। তো পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ এবং এই গভীরতম স্থানের মধ্যে যে গভীরতম পয়েন্ট যদি গভীরতম স্থান এদিকে হয় একদম শেষের যে একদম শেষ মাথা যেটা, একদম সবচেয়ে গভীর অংশ যেটা। গভীরতম স্থানটা মারিয়ানা ট্রেঞ্চ বলা হচ্ছে সবচেয়ে গভীর অংশ মানে এইখানে যেটা অবস্থান করছে এটাকে বলা হচ্ছে কি? চ্যালেঞ্জার ডিপ। ডিপ মানে অনেক গভীর আর এই জায়গাটাতে পৌঁছানো মানে অনেক চ্যালেঞ্জ। এইজন্য এটার নাম কি? চ্যালেঞ্জার ডিপ। তাহলে যদি আসে মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীরতম অংশের নাম কি? সেটার নাম চ্যালেঞ্জার ডিপ বা পরীক্ষায় এইভাবেও আসতে পারে। খেয়াল করে দেখেন। পৃথিবীর গভীরতম অংশ মানে স্থান তো এটা বলা আছে মারিয়ানা ট্রেঞ্চ। হ্যাঁ? যদি বলা থাকে যে মারিয়ানা ট্রেঞ্চ না থেকে চ্যালেঞ্জার ডিপ যদি সেখানে দেওয়া থাকে সেটাও কিন্তু রাইট অ্যান্সার হিসেবে নিতে হবে তখন। গভীরতম অংশ যেটা। সমুদ্রপৃষ্ঠের বা সমুদ্রের তলদেশের গভীরতম অংশ কোনটি? সেটা হচ্ছে চ্যালেঞ্জার ডিপ। আলাদা করে থাকতে পারে। প্রশ্ন দেখে অপশন দেখে আপনি সেটা অ্যান্সার করবেন। আসলে কি চেয়েছে আর অপশনে কি, কি আছে? বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম কত সালে শুরু হয়? এটা আগে বহুবার হয়েছে ২০১৩ সালে। ওবর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, হ্যাঁ? অন বেল্ট অন রোড এই কথাগুলো নিয়ে কিন্তু এখানে মানে এর আগেও আলোচনা হয়েছে। আর এটা কে শুরু করেছিল? আমরা জানি চীনের যে যতগুলো বর্তমান পর্যায়ে আসছে সবকিছুর নেতৃত্বে কিন্তু আছে কে? শি জিনপিং। তার মানে এটারও নেতৃত্ব বা এই কার্যক্রমটা গ্রহণও করেছে কে? শি জিনপিংই গ্রহণ করেছে ২০১৩ সালে। তবে এই বিপরীতে মানে এর বিপরীতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই বিপরীতে এটাকে চ্যালেঞ্জ জানানোর জন্য এর বিপরীতে আসলে কাজ করে কারা? জি7 এর যে জোটটা, জি7 এর জোট কিন্তু এই চীনের বিরুদ্ধে কিন্তু কাজ করে থাকে। তাদের যে ইনিশিয়েটিভ আছে তার বিরুদ্ধে কাজ করে থাকে। আর জি7 এ মানে ডেফিনিটলি নেতৃত্ব দেয় কে? মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর বিপরীতে জি7 একটা পদক্ষেপ গ্রহণ করেছে। জি7 এর একটা পদক্ষেপ আছে এর বিপরীতে। মানে এর বিপরীতে জি7 এর যে পদক্ষেপ গ্রহণ করেছে, সেই জি7 যে পদক্ষেপ গ্রহণ করেছে সেটার নাম কি? সেটা হলো পিজিআই ডাবল আই। পিজি ডাবল আই, পিজি ডাবল আই হচ্ছে পার্টনারশিপ ফর আচ্ছা গ্লোবালটা জিটা বড় হাতের দেওয়া লাগতো। গ্লোবাল অ্যান্ড ইন ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট। এর বিপরীতে জি7 এর যে ৭টা দেশ আছে তারা কিন্তু এই পদক্ষেপটা গ্রহণ করেছে এবং নেতৃত্ব ডেফিনিটলি মার্কিন যুক্তরাষ্ট্র আছে। এটা একটা ইম্পোর্টেন্ট তথ্য, এটা মনে রাখবেন। এর পুনরূপ হিসেবে আসতে পারে বা এই পদক্ষেপটা গ্রহণ করেছে কে? জি7 ভুক্ত দেশ। আবার কার বিরুদ্ধে করা হয়েছে এটাও আসতে পারে। ইম্পোর্টেন্ট তথ্য পড়ে রাখতে হবে। বান্দা আচেহ কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত এটা? ইন্দোনেশিয়াতে অবস্থিত এবং ইন্দোনেশিয়ার কোন দ্বীপে অবস্থিত? সুমাত্রা দ্বীপে অবস্থিত। সুমাত্রা দ্বীপে। এখান থেকে আর অন্য কিছু পড়ার প্রয়োজন হবে না। ফেসবুকের সদর দপ্তর যদি এটা আমরা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির মধ্যে পড়ি বা পড়েছি, এটা কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলোর মধ্যেও দিয়েছে, হ্যাঁ? তো দেওয়াটা কোনো অপরাধ না। যেহেতু আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে এটা করাই যায়। ফেসবুকের সদর দপ্তর কোথায়? এটা একটা সংস্থা হিসেবে আসছে। তো ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার কোথায়? মেনলো পার্কে। মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া। ২০০৪ সালে প্রতিষ্ঠিত। এগুলো আপনারা পড়েছেন।
এবং কম্পিউটারের মধ্যে এগুলো আরো ডিটেইলসে পড়েছেন। তারপর আসেন ভিক্টোরিয়ার ডেজার্ট কোথায় অবস্থিত? এই মরুভূমির যে অবস্থানগুলো এর আগে আমি বলেছি যে মরুভূমির অবস্থানগুলো কিন্তু আপনাদের অবশ্যই ম্যাপ থেকে দেখতে হবে, হ্যাঁ? ম্যাপ থেকে অবশ্যই দেখতে হবে পড়ার সময়। এবং এটাও যে ৪৫তম বিসিএস এর আগে যে লেকচারটা নিয়েছিলাম ওই লেকচার থেকেও কিন্তু ডিরেক্ট এটা কমন। এটা আগে এই টাইপের প্রশ্ন মানে এই প্রশ্নটা আসে নাই, হ্যাঁ? কিন্তু সেখান থেকে কমন আসছে। কোথায় অবস্থিত ভিক্টোরিয়া ডেজার্ট? এটা কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াতে অবস্থিত। এবার আমরা দেখাই যে ওই আরো গুরুত্বপূর্ণ ডেজার্ট যেগুলো আছে সেগুলো কোথায় অবস্থিত। তারপর আমি এখানে লিখব সাইডে, হ্যাঁ? দেখেন এটা মেইন ক্লাসে এটাই দেওয়া হয়েছিল, এটাই আলোচনা করা হয়েছিল। সেখান থেকে আবার এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট ডেজার্ট আছে যে পৃথিবীতে, হ্যাঁ? দেখেন। এই যে বলা হলো যে ভিক্টোরিয়া ডেজার্টটা কোথায় অবস্থিত? এটা আগে দেখি। এই যে গ্রেট ভিক্টোরিয়া। গ্রেট ভিক্টোরিয়া এই যে অস্ট্রেলিয়াতে অবস্থিত। এখানে লেখা আছে গ্রেট ভিক্টোরিয়া। তারপর গ্রেট স্যান্ডি গিবসন। তার মানে গিবসন, তারপরে ভিক্টোরিয়া। এগুলো কোথায়? অস্ট্রেলিয়া রিজনের মধ্যে। যেহেতু ভিক্টোরিয়াটা আসছে, গিবসনটা আসতে পারে। তো গিবসনটা কোথায়? এটাও কিন্তু অস্ট্রেলিয়াতে। তাহলে এর সাথে এটা মানে ওই অস্ট্রেলিয়ার পাশে কিন্তু এটা লিখে রাখা যায়। আর বাদবাকি গোবি মরুভূমিটা এর আগেও আমরা দেখেছি। গোবি মরুভূমি হচ্ছে এই যেখানে চীন এবং মঙ্গোলিয়ার মাঝে অবস্থিত। গোবিটা। তারপর থর মরুভূমি এখানে আছে। এই থর মরুভূমি এখানে ভারত এবং পাকিস্তান আছে। আপনারা হচ্ছে ফুল ম্যাপে যখন দেখবেন এর আগে আমি ফুল ম্যাপে কিন্তু এগুলো দেখিয়েছি। থর মরুভূমি দেখিয়েছি, গোবি মরুভূমি কিন্তু আপনাদের দেখিয়েছি। ঠিক আছে? তারপর আছে এখানে কালাহারি মরুভূমি। এটা এটা আফ্রিকার রিজনে। আফ্রিকার একদম শেষ মাথায় কি? এখানে থাকে একদম সাউথ আফ্রিকা থাকে। সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকার পাশেই যে এখানে দেশ আছে একটা যে নামিবিয়া আছে এই জায়গাটাতে। তার মানে এই সাউথ আফ্রিকা এবং নামিবিয়াতে কালাহারিতে আছে। সাহারা মরুভূমি তো এই জায়গাটাতে আমরা আফ্রিকার এই যে একদম সেন্ট্রাল পয়েন্ট একদম শুরুতে উত্তর ভাগে অবস্থিত। উত্তর আফ্রিকার যে, যে দেশগুলো আছে এই দেশগুলোতে কিন্তু সাহারা মরুভূমি আছে। আবার দেখতে পাচ্ছেন যে ইউরোপে পুরোটাই কি এখানে সবুজ হয়ে আছে। তার মানে এখানে কোনো মরুভূমি নাই। ঠিক আছে? আসেন তারপরে। এখানে আসেন এরপরে। আমেরিকার মধ্যে যাচ্ছে। আমেরিকার মধ্যে আছে কি? মোজাবে। গ্রেট বেসিনের কথাটা বেসিন-টেসিনের দিকে তাকাবেন না। এখানে গ্রেট স্যান্ডি আছে, গিবসন আছে, গ্রেট ভিক্টোরিয়া আছে। তার মানে এটার মূল নাম ছিল ভিক্টোরিয়া, আমি যেটা অস্ট্রেলিয়ার বললাম, আর গিবসন। তাহলে ভিক্টোরিয়ার গিবসনটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। জাস্ট এখান থেকে যদি গ্রেট বেসিন পুরোটুকু যদি বলা থাকে, গ্রেট বেসিন মোজাবে, তাহলে এখানে মোজাবে বলা আছে যে মোজাবেটা কোথায়? উত্তর আমেরিকাতে অবস্থিত। এটা পড়লেন। তারপরে এখানে সাউথ আমেরিকা। দক্ষিণ আমেরিকাতে কোনটা অবস্থিত? দক্ষিণ আমেরিকাতে ২ টা নাম আছে। এখানে একটা আতাকামা আছে, আরেকটা হচ্ছে পাতাগোনিয়া আছে। তার মানে আতাকামা এবং পাতাগোনিয়া এগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত। এবং স্পেশালি যদি বলতে হয় আসলে কোন রিজনে এটা অবস্থিত? এই রিজনে জানেন আপনারা হচ্ছে এই এরিয়াতে হচ্ছে আর্জেন্টিনা আর হচ্ছে এই সাইড দিয়ে যে লম্বা মরিচের মতো চিলি। অর্থাৎ চিলি এবং আর্জেন্টিনা কিন্তু এই জিনিস মানে এই মরুভূমিটা অবস্থিত। গুরুত্বপূর্ণ সব মরুভূমি কিন্তু এক ম্যাপে এখানে আছে। আপনারা হচ্ছে যে মেইন ম্যাপটা আছে আপনাদের টেবিলে যে ম্যাপটা রেখেছেন ওই ম্যাপ থেকে খুঁজে বের করে এই জায়গাগুলোকে মানে আইডেন্টিফাই করবেন। তাহলে কিন্তু মনে থাকবে। সাউথ আমেরিকাতে এখানে ২ টা পাইলাম আতাকামা, পাতাগোনিয়া। আতাকামা, পাতাগোনিয়া এটা আলাদাভাবে প্রশ্ন হইতে পারে। হ্যাঁ? কোথায় অবস্থিত? সাউথ আমেরিকাতে অবস্থিত। খুব ইম্পোর্টেন্ট। মানে এটা কিন্তু ভূগোল থেকে আসছে সরাসরি। হ্যাঁ? আমরা কিন্তু এটা ভূগোলের লেকচারের মধ্যে পড়েছিলাম। তো এটা আন্তর্জাতিক বিষয়ের মধ্যে আন্তর্জাতিক ভূগোলটাও ঢুকতে পারে। অস্বাভাবিক কিছু না। তাহলে যেগুলো দেখলাম ওগুলো যদি আপনি লিখতে চান তাহলে লিখে দিচ্ছি এগুলা। তাহলে অস্ট্রেলিয়াতে আর কোনটা থাকলো? অস্ট্রেলিয়াতে এর সাথে আমরা কি পাইলাম আর? গিবসন পাইলাম। তাহলে এই ভিক্টোরিয়া ডেজার্ট আর গিবসনটা হলো অস্ট্রেলিয়াতে অবস্থিত। আর বাদবাকি যেগুলা আ সেগুলো যদি লেখেন যেরকম ভাবে আমরা সাইডে দেখলাম থর ছিল। থর ছিল কোথায়? ভারত, পাকিস্তান। অবশ্য থরের আগে আমরা গোবি লিখলে আরো ভালো হইতো। কর্নার থেকে শুরু করতে পারতাম। থর ছিল। গোবি কোথায় ছিল? গোবি হলো চীন এবং মঙ্গোলিয়ার মধ্যে। ঠিক আছে? এইটুকু গেল। তাহলে এশিয়াটা গেল। এখন তারপরে আফ্রিকার মধ্যে যদি ঢুকি আমরা, হ্যাঁ? আফ্রিকার মধ্যে ঢুকলে আমরা দেখতে পাইলাম যে একদম নিচের দিকে আছে কোনটা? কালাহারি মরুভূমি। কালাহারি এবং আছে হচ্ছে সাহারা মরুভূমি, হ্যাঁ? উত্তরের দিকে। একদম দক্ষিণের দিকে কালাহারি, সাহারা হচ্ছে একদম উত্তরে। উপরের দিকে আমরা দেখলাম সাহারা। উপরের দিকে মানে উত্তর। তাহলে উত্তর আফ্রিকা যদি এভাবে আসে, উত্তর আফ্রিকা এটা। উত্তর আফ্রিকার যে দেশগুলো সাহারা মরুভূমির বিস্তৃতি কিন্তু এর আগে দেখিয়েছি। সুতরাং ওই দেশগুলোর বিস্তৃতি আর দেখালাম না এখানে। কালাহারি হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে, নিচের দিকে দক্ষিণ আফ্রিকা, সাথে হচ্ছে নামিবিয়া দেশ যেহেতু পাশেই আছে, এই জায়গাগুলোতে কিন্তু আছে। উত্তর আফ্রিকা বলতে উত্তর আফ্রিকা দেশ বলে কোনো দেশ নাই। এটা মানে আফ্রিকার যদি রিজন ভাগ করি উত্তরের মধ্যে পড়ছে। উত্তর আফ্রিকার যে দেশগুলো আছে ওই দেশগুলো দেখবেন বিস্তৃত। তাহলে আফ্রিকা গেল। আফ্রিকার পরে আমরা দেখলাম কোথায় দেখলাম? উত্তর আমেরিকাতে চলে গেছিলাম। উত্তর আমেরিকার মধ্যে আমরা পড়লাম কি? মোজাবে। তাহলে উত্তর আমেরিকা। এখন উত্তর আমেরিকা না থেকে যদি উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্রের কথা বলা থাকে,
সেম অ্যান্সার, তাই না? আলাদা কিছু তো না। তারপরে দক্ষিণ আমেরিকাতে গেলাম। দক্ষিণ আমেরিকাতে ২ টা দেখলাম। একটা হচ্ছে আতাকামা, দেন হচ্ছে পাতাগোনিয়া। দক্ষিণ আমেরিকা এক বাক্যে আপনারা লিখবেন। হ্যাঁ? দক্ষিণ আমেরিকা এগুলা আমেরিকা মহাদেশে অবস্থিত। আবার দেশ হিসেবে যদি আসে তাহলে চিলি, আর্জেন্টিনা এগুলা এলাও করবেন। চিলি, আর্জেন্টিনা। একটা থাকতে পারে, চিলি দিয়েও থাকতে পারে, আর্জেন্টিনাও আবার আলাদা করে থাকতে পারে। যদি আতাকামার ক্ষেত্রে আবার চিলি থাকতে পারে। আতাকামা মেক্সিমাম জায়গাগুলো চিলি জুড়ে অবস্থিত। তবে পাতাগোনিয়া, চিলি, আর্জেন্টিনা ২ জায়গায় আছে। তো এরকম মহাদেশ ভিত্তিকও হইতে পারে, আবার নির্দিষ্ট একটা দেশের নাম দিয়েও কিন্তু আসতে পারে। এর আগে গোবি মরুভূমি আমরা আসতে দেখেছি। তখনও আলোচনা হয়েছে কিছু জিনিস, হ্যাঁ? বাদবাকি আলোচনা এখানে হয়ে গেল। কোনটি প্রাচীন সভ্যতা? আগেও আলোচনা হয়েছে। মেসোপটেমিয়া হচ্ছে প্রাচীন সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতার কিন্তু আবার ভাগ আছে ৪ টা। ঠিক আছে? ৪ টা ভাগ আছে। সে ভাগগুলো কি, কি আছে? সে ভাগগুলো আমরা মেইন ক্লাসে এটা দেখেছি। জাস্ট ভাগগুলো একটু রিভিশন করি এখান থেকে কি, কি ভাগ? একটা হলো সুমেরীয় সভ্যতা ১ম এ। তার মানে হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন হলো সুমেরীয়। তাহলে এটাও কিন্তু আবার আলাদা করে আসতে পারে। নিচের কোন মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে কোন সভ্যতাটা সবচেয়ে বেশি প্রাচীন? সুমেরীয় একটা। তারপর সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় এবং ক্যালদীয়। ঠিক আছে? এই ৪ টা ছিল। আর ৪ টার মধ্যে যদি ইম্পোর্টেন্ট কথা বলা হয় যে সুমেরীয় সভ্যতার একদম গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে তার লিখন পদ্ধতি হচ্ছে কিউনিফর্ম। এটা একটা যদি পড়া হয়, আমি একটা, একটা করে এখানে রিভিশন করাচ্ছি। বাদবাকি উন্নত সেচ ব্যবস্থা, চাকা আবিষ্কার আছে। এই জায়গাটাতে স্ক্রিনশটটা নিয়ে রাখেন আপনারা। পুরোটুকু আপনারা দেখার চেষ্টা করবেন, হ্যাঁ? তারপরে ব্যাবিলনীয় সভ্যতা যেটা তার স্থপতি কে? হাম্মুরাবি। তাদের অবদান হচ্ছে আইন প্রণয়ন করা, লিখিত আইন প্রণয়ন করা। তারপরে সর্বপ্রথম পঞ্জিকা প্রবর্তন করা। আরেকটা স্থাপত্য ব্যাবিলনীয় সভ্যতা সেটা হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। অ্যাশিরীয়দের বলা হচ্ছে সামরিক রাষ্ট্র হিসেবে তারা খুব পপুলার। এতে অ্যাশিরীয় আবার এতে অক্ষাংশ এটা মনে রাখতে পারেন এইভাবে আরকি। অ অ অ্যাশিরীয়, অতে হচ্ছে অক্ষাংশ এইভাবে মনে রাখতে পারেন। তার মানে পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ২ ভাগে ভাগ করেছে। এবং অক্ষাংশ দ্রাঘিমাংশের ব্যাপারটা যেহেতু ডিগ্রির সাথে সম্পর্কিত তাহলে তারা হচ্ছে বৃত্তকেও ৩৬০ ডিগ্রি কোণে ভাগ করেছে এই তথ্যটা। আর ক্যালডিও মানে হচ্ছে কলদিও, এটা আপনারা মনে রাখবেন। কলদিওর ব্যাপারটা এই ক্যালডিও সভ্যতা হচ্ছে নেবুচাদনেজারের স্থপতি। আর কলদিওর ব্যাপার হচ্ছে কি দিনে ১২ বার সপ্তাহে ৭ দিন কলদিও। তো দিনে ১২ বার মানে কি দিনকে ১২ জোড়া ঘন্টায় ভাগ করা হয়েছিল, সপ্তাহকে ৭ দিনে ভাগ করা হয়েছে। তো এই বিষয়টা এটা কিন্তু ক্যালডীয় সভ্যতার একটা অবদান আছে। তো এই ৪ টা ভাগ আছে এটা মেসোপটেমিয়া সভ্যতার ভাগ। মেইন ক্লাস থেকে এখানে নেওয়া হয়েছে। আপনারা এরকম বিচ্ছিন্নভাবে কিছু, কিছু তথ্য আগেও পড়েছেন। তবে এই কোনটি প্রাচীন সভ্যতা এই প্রশ্নই কিন্তু এর আগে আবার আসছিল। তো এই জায়গাটাতে এই জায়গাটা মনে রাখবেন। প্রত্যেকটা খুব বেশি লেখা হয় না। ইম্পোর্টেন্ট গুলো এখানে লেখা হয়েছে। যেগুলো থেকে প্রিভিয়াসলি প্রশ্ন এসেছে বা আসার সম্ভাবনা আছে। তিব্বত একটি কি? এখানে বলা আছে। তিব্বত একটি উপত্যকা। তিব্বতকে আবার কি বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয়। আলাদা করে আসতে পারে। কি বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয় তিব্বতকে। তিব্বতের রাজধানী কি? লাসা বলা হয়। এই লাসাটাকে বলা হয় নিষিদ্ধ শহর। কি নিষিদ্ধ শহর বা নগরী। নিষিদ্ধ শহর বা নগরী। তাহলে তিব্বত যেটা, তিব্বতকে বলা হচ্ছে পৃথিবীর ছাদ। এটা একটা উপত্যকা আর এর রাজধানীর নাম হচ্ছে লাসা। লাসাটাকে বলা হয় নিষিদ্ধ নগরী। তিব্বত আমরা জানি যে চীনের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। ঠিক আছে? এই তো। তারপর আসেন ২০ এ এলিফ্যান্ট পাসটা কোথায় অবস্থিত? এলিফ্যান্ট পাসটা হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত। কোথায়? শ্রীলঙ্কায়। এই এলিফ্যান্ট পাস মানে কি এখানে হাতি যাওয়ার রাস্তা, এলিফ্যান্ট পাস বোঝাই যাচ্ছে। এখানে এই হাতিগুলো কোথায় যাইতো? জাফনা উপদ্বীপ। চীনের যে একটা উপদ্বীপ আছে জাফনা উপদ্বীপ, এই জাফনা উপদ্বীপে যাওয়ার একটা রাস্তা আরকি, প্রবেশদ্বার। এইজন্য এই এলিফ্যান্ট পাসকে বলা হয় জাফনা উপদ্বীপের প্রবেশদ্বার। উপদ্বীপের প্রবেশদ্বার। তাহলে এখান থেকে একটা ইম্পোর্টেন্ট তথ্য জানলাম যে জাফনা উপদ্বীপটা কোন দেশে অবস্থিত? আসতে পারে পরীক্ষায় শ্রীলঙ্কাতে অবস্থিত। এটাও কিন্তু এখান থেকে জানা হয়ে গেল। তারপর দেখেন মানসিক দক্ষতার যে প্রশ্নগুলো হয়েছে আমরা এগুলো জানি এর ব্যাপারটা যে মানসিক দক্ষতার এই প্রশ্নগুলা মানে ৪৫তম বিসিএস এ যে কিছু, কিছু প্রশ্ন আসছে একদম ক্লাস ৩-৪ এর কিছু ম্যাথ আসছে। ক্লাস ৩-৪ এর কিছু ম্যাথ আমরা আসতে দেখেছি। আবার কিছু জিনিস আসছে যে জিনিসগুলো আগে ছিল না সেই বিষয়গুলো কিন্তু আসছে। কারণ মানসিক দক্ষতার ১ম যেটা আমরা দেখি এখানে যে ৮ আছে, ৮ এর পরে ৪ আছে। দেখেন অর্ধেক হয়ে যাচ্ছে। অর্ধেক, অর্ধেক করে কিন্তু যাচ্ছে। মানে ২ দ্বারা ভাগ করলে যেটা হচ্ছে ৮ এর পর ৪, ৪ এর পরে ২, ২ এর পরে ১। ১ কে যদি ২ দ্বারা ভাগ করেন হাফ হয়। আবার হাফ কে যদি ২ দ্বারা ভাগ করেন তাহলে কি হয়? আ 1/4 হয়। তার মানে এর হাফ। মানে হাফ, হাফ করে কিন্তু যাচ্ছে। যত বাম থেকে ডানের দিকে যাচ্ছে তত হাফ হয়ে যাচ্ছে। তাহলে এটার ১/৪ যদি আবার হাফ করেন, অর্ধেক করেন তাহলে কি হয়ে যাবে? ১/৮ হয়ে যাবে। যদিও একই রকম দেখতে হয়ে গেল। হুম?
1/8, তাই না? তাহলে 1/8ই হচ্ছে রাইট অ্যান্সার এটার। তারপরে কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 টাকায়, 21 পয়সায়। তাহলে 4 পাতা কত পয়সায় বিক্রি হবে? তাহলে দেখেন এরকম মানসিক দক্ষতার প্রশ্ন আরকি। এটা যদিও আমরা দেখেছি যে ইংলিশ ভার্সনে কিছু প্রশ্ন ছিল। সেই ইংলিশ ভার্সনটাকে বাংলা ভার্সন করে এই প্রশ্নগুলা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে 21 এর সাথে 4 গুণ করলেই হচ্ছে এখান থেকে। 21 এর সাথে 4 গুণ করলে কত হবে? 84 পয়সা। তারপরে মনে করো ১ম ২ টি উক্তি সত্য, শেষের উক্তিটি কি? ১ম ২ টি উক্তি তো এখানে নাই। ১ম ২ টি উক্তি সত্য হইল বলে যে শেষের উক্তিটা সত্য হইতে হবে বা মিথ্যা হইতে হবে এটা তো আমরা জানি না। কারণ উক্তি তো এখানে নাই। তার মানে এই ব্যাপারটা অনিশ্চিত পুরোটাই। তাহলে এটা হচ্ছে অনিশ্চিত। নিম্নের কোন সংখ্যাটি নিম্নের শ্রেণীতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে? এই কথাটা খালি পেঁচানো আর কিছু না। স্বল্প পরিমাণ মানে কি সবচেয়ে ছোট কোনটা? এগুলোর মধ্যে যে পূর্ণ সংখ্যা এটা তো বড় এগুলা। এটাও বড় 0.33 আছে। তার মানে 0.31 মানে 31 যেটা আছে এটাই সবচেয়ে ছোট। যখন প্রতি ফুট দড়ি 10 টাকায় বিক্রি হয় তখন 60 টাকায় কত ফুট দড়ি পাবা? 60 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সার 6 ফুট পেয়ে যাচ্ছি। সহজ প্রশ্ন এগুলো একদম। দেন আসি কোনটি ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে? এটা আমরা যা চিন্তা ভাবনা করেছিলাম সেই চিন্তা ভাবনা থেকে প্রশ্নটা এটা হয় নাই। তাহলে এটা হচ্ছে আ আপাতদৃষ্টিতে সহজ মনে হইলো পরীক্ষার হলে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সেই সহজ জায়গা থেকে প্রশ্নটা করে নাই। এটা আসলে মনোবিজ্ঞান থেকে প্রশ্নটা করা হয়েছে। মনোবিজ্ঞানী হাইডার তিনি হচ্ছে এই ভারসাম্য এবং মনের যে ভারসাম্যপূর্ণ অবস্থা এবং ভারসাম্যহীন অবস্থা তিনি এটা তুলে ধরেছেন। তাহলে কে করেছেন এটা? মনোবিজ্ঞানী হাইডার। আচ্ছা, হাইডার, হ্যাঁ? এখানে মনে রাখার একটা সহজ কিছু বিষয় আছে যেটা যদি সামনেও আসে আরকি বা এই প্রশ্নটা আপনি কিভাবে মনে রাখবেন? ২ টা অবস্থার কথা বললাম। একটা কি বললাম? একটার কথা বললাম ভারসাম্যপূর্ণ, আরেকটা হলো ভারসাম্যহীন। ২ টা অবস্থা। এখন সেই ২ টা অবস্থাকে তিনি কিভাবে উপস্থাপন করেছেন সেটা এখানে মূলত প্রশ্নের অপশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন। তাহলে আমি আগে শর্টকাটটাই যদি আগে বলি যে জিনিসটা আসলে মনে রাখা যায়, হ্যাঁ? এখানে খেয়াল করেন এখানে অপশনগুলোর মধ্যে আসলে সবকিছু একই রকমভাবে এখানে দেয়া আছে, হ্যাঁ? একই রকমভাবে এটা মনে হচ্ছে সবগুলো আছে যে সবগুলোতে অ্যারো চিহ্ন দেওয়া আছে, ফুল অ্যারো। আবার অ্যারোর মধ্যে আবার ডট অ্যারো থাকে। এরকমভাবে ডট দিয়ে অ্যারো থাকে। এই ২ টা অ্যারো থাকে। ফুল অ্যারো যেগুলা, ফুল অ্যারোর মান হলো পজিটিভ মানে প্লাস। আর যেটা ডট অ্যারো থাকে, ঠিক আছে? ডট অ্যারো যেগুলো থাকে সেটার মান হচ্ছে নেগেটিভ। এটা মনে রাখবেন। এই তথ্যটা মনে রাখবেন। তাহলে পজিটিভ আর নেগেটিভ কোনটা? যেটাতে ফুল অ্যারো দেওয়া আছে, যেটাতে ফুল অ্যারো দেওয়া আছে সেটা কি? পজিটিভ। আর যেটাতে ডট অ্যারো দেওয়া আছে সেটার মান কি? নেগেটিভ। এটা যদি বুঝে থাকেন আর একটা কথা মনে রাখবেন, ভারসাম্যপূর্ণ অবস্থায় ৩ টাই পজিটিভ অথবা যেকোনো একটা পজিটিভ। এটা বুঝাই দিচ্ছি। একটা পজিটিভ থাকলে সেটা হচ্ছে সঠিক। সেটা হচ্ছে ভারসাম্যপূর্ণ অবস্থাকে নির্দেশ করবে। হয় সেখানে ৩ টাই পজিটিভ থাকতে হবে। তাহলে সেটা ভারসাম্যপূর্ণ অবস্থা। আর অথবা এই যে ৩ টে অ্যারো আছে না? প্রত্যেকটাতে ৩ টা অ্যারো আছে। অথবা এই ৩ টার মধ্যে যেকোনো একটা পজিটিভ থাকতে হবে। অর্থাৎ ফুল অ্যারো থাকতে হবে। তাহলে সেটা ভারসাম্যপূর্ণ অবস্থাকে নির্দেশ করবে। আর ভারসাম্যহীন অবস্থা মানে কি? ৩ টাই নেগেটিভ অর্থাৎ ৩ টাই ডট থাকতে পারে। ৩ টাই নেগেটিভ অথবা এটার মতো করে যেকোনো একটা নেগেটিভ। যেকোনো একটা নেগেটিভ। তাহলে এটা ভারসাম্যহীন অবস্থা। এবার যদি আমি ওই ফিগার গুলো দিয়ে যদি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আরো ইজি হবে। এখানে যদিও এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে P ও X আছে এখানে। P ও X আছে ৩ টা ভাগে আছে। এখানে অপশন গুলোর মধ্যে যদি ১ম টা যদি আমরা দেখি যে ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে কিনা। খেয়াল করে দেখেন এখানে যদিও কোনো জায়গায় কোনো মানে এখানে ডট চিহ্ন নাই। এখানে সব অ্যারো চিহ্ন এখানে দেওয়া আছে, হ্যাঁ? কিন্তু ডট চিহ্ন কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। ডট চিহ্ন থাকতে হবে এখানে। দেখেন তাহলে এখানে যখন আমরা একটা দিয়ে আমরা বুঝিয়ে দেই, এখানে হয়তো যথেষ্ট স্পেস থাকবে না। উম পরেরটাতে স্পেস নাই। তারপরে যতটুকু করা যাচ্ছে। দেখেন এখানে P দিলাম। এটা বৃত্ত ভরাট করলাম। তারপরে O, তারপরে এখানে হচ্ছে X। P ও X ৩ টা বৃত্ত করা হয়ে গেল আমাদের। তাহলে এদিক থেকে এখানে ফুল অ্যারো গেল। ঠিক আছে? ফুল অ্যারো। তাহলে এটা কি? পজিটিভ।
তারপরে এখান থেকে এইদিকে ফুল অ্যারো যদি দেই, পজিটিভ। এখান থেকে এখানে যে ফুল অ্যারো দেই, এটা পজিটিভ। তার মানে এটা কি ভারসাম্যপূর্ণ অবস্থাকে নির্দেশ করবে। ঠিক আছে? ভারসাম্যপূর্ণ অবস্থা। এর বিপরীতটাতে এরপরে যদি আরো কিছু দেই, ছোট, ছোট করে আঁকলে ভালো হবে। আমার একটা পেজ দেখি উপরের পেজে কি জায়গা আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। উপরের পেজে আমি যাওয়ার চেষ্টা করব পরেরটার ক্ষেত্রে। এখানে মোটামুটি এই আ আমি পুরোটুকুতে ৪ টা জিনিস আঁকাই। হ্যাঁ? ভারসাম্যপূর্ণ অবস্থার ৪ টা জিনিস এখানে আঁকাই দেখাই। তারপরেরটা কি হতে হবে? একটু সময় লাগবে, এটা লাগুক। তারপর এটা যদি বোঝেন ভবিষ্যতে আসবে কিনা জানি না। যদি আসে সেটা যেন পারেন। তারপরে কি? সেম জিনিসই এখানে আগাইতে হবে। তাহলে P, এখানে O, এখানে হলো X। ঠিক আছে? P, O, X। এবার আপনি এইদিকে গেলেন। আমি বলেছি কি যেকোনো একটা পজিটিভ। তার মানে এই ফুল অ্যারো আমি যেহেতু নিয়েছি এখানে একটা পজিটিভ দিয়ে দিলাম আমি। বাদবাকি ২ যে কি করতে হবে আমাকে? অবশ্যই নেগেটিভ বানাইতে হবে। তাহলে সেটা ভারসাম্যপূর্ণ অবস্থা হবে। ১ম টা শর্তটা আমরা ফুলফিল করেছি যে ৩ টাই পজিটিভ। ৩ টাই পজিটিভ আসছে মানে এখানে কোনো ডট থাকা যাবে না। এখানে যা, যা আছে সবই ফুল অ্যারো আছে। ফুল অ্যারো এবং সবগুলোই যেজন্য পজিটিভ হয়েছে মানটা। ঠিক আছে? তারপরেরটা একটা যেহেতু আমরা ফুল অ্যারো দিয়ে দিলাম, বাদবাকিগুলো ডট অ্যারো। হ্যাঁ, ডট অ্যারো। তার মানে এটাও একটা নেগেটিভ, এটাও অবশ্যই আপনাকে ডট অ্যারো দিতে হবে। কারণ এটাকে যদি ভারসাম্যপূর্ণ অবস্থা করতে চান, তার মানে এটাও মাইনাস হবে। দেখেন পরের ২ টার ক্ষেত্রে আমি যদি বলি, এখন দেখেন এটাকে আপনি পজিটিভ বানাইলেন। উপরেরটাকে পজিটিভ বানাইছি। এখন আরো ২ টা ফিগার করা যাবে। যেটাতে কিনা আপনি বাম পাশেরটা একবার পজিটিভ বানাবেন, মানে এটা ফুল অ্যারো দিবেন, বাদবাকি ২ টা ডট অ্যারো দিবেন এবং সেগুলো মাইনাস হয়ে যাবে। আবার কি ডান পাশেরটাকে যদি আপনি ফুল অ্যারো করে দেন, ডান পাশেরটাকে ফুল অ্যারো করে দিলেন, এই উপরে এবং বাম পাশেরটাকে ডট অ্যারো বানায় দিলেন। তাহলে কি হলো? সেটারও ক্ষেত্রে একটা পজিটিভ থাকলো আর ২ টা কিন্তু নেগেটিভ হয়ে গেল। তার মানে এইগুলো সবই ভারসাম্যপূর্ণ অবস্থায় কিন্তু হয়ে গেল। ঠিক আছে? আর এর বাইরে যে ভারসাম্যহীন অবস্থা হয়, ভারসাম্যহীন অবস্থায় একই কথা যেভাবে বুঝাই দিলাম সেভাবেই যাবে। যে এখানে ৩ টাই নেগেটিভ হইতে পারে। ৩ টাই নেগেটিভ মানে কি? এখানে P, এখানে O, তারপরে এখানে X। হ্যাঁ? ৩ টাই নেগেটিভ যদি হয় তার মানে এখানে ডট করে যাবে অ্যারো, তারপর এখানে ডট করে যাবে অ্যারো, ডট করে যাবে এখানেও অ্যারো। তো সবগুলোই হচ্ছে মাইনাস। মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, হ্যাঁ? এগুলো হচ্ছে ভারসাম্যহীন অবস্থা। ভারসাম্যহীন অবস্থা। আর এর বাইরে যদি আমরা এখন চিন্তা করি যে ভারসাম্যহীন অবস্থা হইলো, এর বাইরে এখন এই যে এটা তো কভার করে গেল। এখন যেকোনো একটা নেগেটিভ এটাকে কিভাবে কভার করবেন? এটা কভার সিস্টেমটা একই রকম। একটা নেগেটিভ মানে কি? একটাকে ডট অ্যারো বানায় দিয়ে বাদবাকি ২ টাকে ফুল অ্যারো বানায় দিবেন। সেটা হইতে পারে আমি যদি একটা দিয়ে বুঝাই দেই, O, তারপর এখানে X, এখানে দিলেন। তাহলে উপরেই আপনি ধরেন এটাকে ডট অ্যারো বানায় দিলেন। এটা নেগেটিভ থাকলো আর এই ২ টাকে আপনি ফুল অ্যারো বানায় দিলেন। ফুল অ্যারো বানায় দিলেন মানে এগুলো পজিটিভ হয়ে গেল। তার মানে এইটা হচ্ছে ভারসাম্যহীন অবস্থা। ভারসাম্যহীন অবস্থা এখন পরে আরো ২ টা বানাইতে পারবেন। সেটা হলো কি এই যে বাম পাশেরটাকে ডট বানায় দিয়ে এই ২ টাকে আপনি ফুল বানায় দিলেন। ফুল অ্যারো বানায় দিলেন। তারপর ডান পাশেরটাকে ডট বানায় দিয়ে এই ২ টাকে আপনি ফুল অ্যারো বানায় দিলেন। তো এভাবেও কিন্তু করা সম্ভব। হ্যাঁ? এখানে যদিও এখানে কি ডট কোনো দেওয়া নাই। আমরা যে ডট মানে মেইন যে হাইডার এর যে ইয়েটা আছে সেখানে কিন্তু এভাবে উপস্থাপন করা আছে। ফুল অ্যারো আর ডট অ্যারো দিয়ে করা আছে। ফুল অ্যারো আর ডট অ্যারো। কিন্তু আমরা যদি এই ফিগারের দিকে তাকাই, ফুল অ্যারো আর ডট অ্যারো কিন্তু বোঝা যাচ্ছে না। তবে পজিটিভ আর নেগেটিভটা তো বোঝা যাচ্ছে। এখানে যেরকম পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে। ঠিক আছে? ফুল অ্যারোই এখানে দিয়েছে। কিন্তু এখানে পজিটিভ, নেগেটিভ মান দ্বারা আমরা বুঝতে পারবো যে একটা ফুল অ্যারো থাকতে পারে বা ডট অ্যারো থাকতে পারে। থাকুক। কিন্তু দেখেন এটা আসলে ফুলফিল করছে কিনা। ভারসাম্যপূর্ণ অবস্থায় যেতে গেলে ৩ টাই পজিটিভ হইতে হবে অথবা একটা পজিটিভ থাকতে হবে। এখানে কোনো ফিগারেই ৩ টা পজিটিভ নাই। তার মানে ১ম শর্ত এটা ফুলফিল করছে না। তার পরেরটাতে যেতে হবে যেকোনো একটা পজিটিভ থাকলেই হবে। ১ম চিত্রের মধ্যে দেখেন এটাতে শুধু একটা পজিটিভ, খ তেও ২ টা পজিটিভ আছে, গ তেও ২ টা পজিটিভ আছে, ঘ তেও আছে ২ টা পজিটিভ। তার মানে এগুলো হবে না। ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকতে গেলে এই শর্তে তাকাইতে হবে। হয় ৩ টাই পজিটিভ থাকতে হবে বা যেকোনো একটা পজিটিভ হইতে হবে। সেটা। তার মানে আনসার হলো এইটা। আর বাদবাকিগুলো কিন্তু শর্ত ফুলফিল করে না। আমি এখানে মোটামুটি দেখানোর চেষ্টা করছি আঁকায়া, যতটুকু বোঝানো যায়। বাদবাকিটা এখানে দেখালাম। আর ভারসাম্যহীন অবস্থার ক্ষেত্রে এর বিপরীত জিনিসটা মনে রাখতে হবে। এটা মনে রাখেন যদি এখান থেকে পরবর্তীতে প্রশ্ন হয় সেটা যেন আপনারা পারেন। আর এই প্রশ্নটাও ঠিকভাবে বুঝলেন কিনা সেটা কিন্তু এই আলোচনা যদি বুঝে থাকেন তাহলে কিন্তু এটা বুঝে যাওয়ার কথা। ঠিক আছে? বুঝছেন কিনা সবাই? যারা, যারা আছেন? বোঝা গেছে কিনা? এহসান সোহরাব আছে। বোঝা গেছে ভাইয়া? জান্নাতুল ফেরদৌস।
কথা কানে আসলো না। বলার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমি শুনতে পাইলাম না কিছু। জি ভাইয়া, বুঝছি। ওকে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু কঠিন কিছু না। আমরা যে এমনি আলাদাভাবে অ্যারো অ্যারো চিহ্ন করি, মানে ওই যে ভেক্টরের বিষয়টা চিন্তা করি, এটা কিন্তু ভেক্টরের জায়গা থেকে এটা আসে নাই। হ্যাঁ? ভেক্টরের বিষয়টা অন্য হিসাব, আর এখানে কিন্তু অন্য হিসাব। এটা এইভাবে মনে রাখলে আশা করা যায় যে আপনারা সামনেও এখান থেকে প্রশ্ন হলে পারবেন। পরেরটা কি বলছে? নিম্নলিখিত সংখ্যা শ্রেণীর সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে? ১, ২, ৪, ৭, ১১ তারপরে বলা আছে। এখন দেখেন এখানে গ্যাপের দিকে তাকাই। এর মধ্যে গ্যাপ আছে কত? ১। এখানে আছে ২ পার্থক্য। এখানে আছে ৩ পার্থক্য। এখানে কত? ৪। তো পরেরটা ডেফিনিটলি ৫ পার্থক্য হবে। ১১ পরে ৫ পার্থক্য করে পরের সংখ্যাটা কত হবে? ডেফিনিটলি ১৬ হবে। ১১ এর সাথে ৫ যোগ করলে ১৬ পেয়ে যাবো। আলাদা কিছু নাই এখানে। সহজে এগুলো বাদবাকি। ওই ম্যাথ ওইটাই শুধু কঠিন ছিল একটু। নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা। সেই প্রতিকৃতিতে নম্বরটি কত? দেখেন এখানে সবই, এটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজ আছে, চতুর্ভুজ আছে, হ্যাঁ? পঞ্চভুজ দেওয়া আছে। থাকুক। কিন্তু প্রত্যেকটাই কর্নার কিন্তু লাগানো আছে, কোনো ফাঁকা নাই। একমাত্র ৪ নম্বরটাতে এখানে যে ভুজটা দেওয়া আছে প্রত্যেকটা কর্নার ফাঁকা। এটা ডেফিনিটলি এটা আলাদা। তাহলে এখানে ৪ এ যেটা আছে সেটাই হলো আনসার। ঠিক আছে? এটাই আলাদা। তারপর আসেন নোবেল বিজয়ী নারী কতজন? এটা ওই সময়টাতে যেটা আসছিল এটা রাইট অ্যান্সার ছিল না। হ্যাঁ? ৪৫ এ যেটা আসছিল ওই সময়টাতে ৬০ জন ছিল। কিন্তু বর্তমানে নোবেল বিজয়ী নারী অর্থাৎ ২০২৩ সাল পর্যন্ত নোবেল প্রাইজ পেয়েছে। ২০২৩ সাল পর্যন্ত নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আপনারা জানেন এখন পর্যন্ত। এরপরে যখন আসবে সেটার নাম্বার বাড়তে থাকবে। ২০২৩ পর্যন্ত ৬৪ জন নারী নোবেল পেয়েছে। কতজন? ৬৪ জন নারী নোবেল পেয়েছে। সর্বশেষ আমরা জানি যে নার্গিস মোহাম্মদী শান্তিতে নোবেল পেয়েছেন। এটা ২৩ এর আপডেট অনুসারে সর্বশেষ এটা। ঠিক আছে? এর বাইরে যদি আপনারা আ সামনে পড়তে চান, সেটা হচ্ছে ২৪ সালে যদি কোন নারী থাকে তখন এটার সাথে এড হবে। ঠিক আছে? এভাবে এড করবেন। তাহলে এখন পর্যন্ত ২০২৩ সাল পর্যন্ত ছিল হলো ৬৪ জন নারী। ওকে। তারপরে এই প্রশ্নটা এর আগেও আসছিল। যখন আসছিল তখন প্রশ্নটা ভুল ছিল। তখন ছিল এবং জি ছিল, আর এখানে ছিল হচ্ছে ৮২, মানে ৪২ এর জায়গায় ৮২। পরবর্তীতে যখন এই প্রশ্নটা রিপিট হলো, ডিরেক্ট রিপিট করল, তখন কিন্তু এবার সংশোধন করে প্রশ্নটা করা হয়েছে। তাহলে এটা কি? চর মান কত? চর ভ্যালু যদি আমরা ক, খ, গ, ঘ, উ, চ এভাবে যাই তাহলে চর ভ্যালু হচ্ছে 6, জির ভ্যালু হচ্ছে 7, তার মানে ৬ ৭ ৪২ হচ্ছে। এটা। ঠিক এরকম ভাবে j এর ভ্যালু হচ্ছে 10 আর t এর ভ্যালু হচ্ছে 11। তার মানে ১০ আর ১১ গুণ করলে হচ্ছে ১১০। এটা হচ্ছে রাইট আনসার। ওকে। তারপরে রোজ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে? এটা আমরা আয়নায় প্রতিবিম্ব যেটা সেটা হলো অপর পাশ থেকে আমরা দেখে কিন্তু অ্যান্সার করতে পারি। ঠিক আছে? পেজ উল্টায় অপর পাশ থেকে দেখে অ্যান্সার করা যায়। এটা আপনারা বহুবার দেখেছেন, বহুবার করেছেন। তাহলে অপশন যেটা গ আছে, গটা হচ্ছে রাইট অ্যান্সার। আর ও এসি এটা। তারপরে ১২ র মধ্যে ১২ তে যেটা বলেছে এই টাইপের ম্যাথটাও আগে করেছি আমরা। সিরিয়ালে দেওয়া আছে। ১ আছে, ৩ আছে, ৫ আছে, পরেরটাতে ৭ হবে। বোঝা যাচ্ছে। এ আছে, সি আছে, ই আছে। সিরিয়ালে গেছে। ওখানে ডিজিট গেছে আর এখানে হচ্ছে অ্যালফাবেট গুলো গেছে। তার মানে ৭ এর নিচে হবে জি। এরপরে এফ, তারপরে আছে জি। তো এটা আনসার। অপশন খ। একটা ট্রেন 1 বাই মানে ৫ ভাগের ১ ভাগ সময়ে, ১ ভাগ ১ সেকেন্ড, হ্যাঁ? ৫ মানে ১ সেকেন্ডের ৫ ভাগের ১ ভাগ সময় 1/5 সেকেন্ডে গেল হলো ২০ ফুট। তার মানে সে যদি ১ সেকেন্ডের ৫ ভাগের ১ ভাগ সময়ে ২০ ফুট যায়, তার মানে ফুল সময় কত মানে ১ সেকেন্ডে কত সময় যাবে? খুবই সিম্পল। এখানে যেহেতু ২০ ফুট মানে কি? ৫ ভাগের ১ ভাগ দেওয়া আছে। তার মানে কি? ৫ গুণ যাবে ১ সেকেন্ডে। তার মানে এখানে যেটা থাকবে নিচে ৫ আছে, ৫ দিয়ে গুণ করলে আমাদের ১ সেকেন্ডের মানটা পেয়ে যাচ্ছে। অর্থাৎ ৫ গুণ ২০ মানে ১০০ ফুট যাচ্ছে। সে খেয়াল করেন, তার মানে ১ সেকেন্ডে ১০০ ফুট যাচ্ছে। তাহলে একই দ্রুততায় মানে একই স্পিডে ট্রেনটি ৩ সেকেন্ডে কত ফুট যাবে? তাহলে ১ সেকেন্ডে যদি ১০০ ফুট যায়, ৩ সেকেন্ডে ৩০০ ফুট যাবে। অনেক কঠিন ম্যাথ। তারপরে আসেন। যাদের বুদ্ধাঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে, যে আইকিউ কোয়েশ্চেন্ট আছে সেটা সেখান থেকে আসছে। তো তাদের কি বলা হয়? এটার কিছু লেভেল দেওয়া আছে। তো ১৩০ যখন পার হয়ে যায় তখনই সে অতিশয় প্রতিভাশালী হয়। এখানে জাস্ট ১৪০ বা তার ঊর্ধ্বে বলেছে। এতটুকুই। এখন বাদবাকি যারা আছে যেমন ১৩০ বা তার ঊর্ধ্বে হলে অতিশয় প্রতিভাশালী। এখন খেয়াল করেন হয়তো নিচের গুলো আসবে না। স্বাভাবিকটা আসতে পারে, একদম মানসিক প্রতিবন্ধী এটা আসতে পারে পরবর্তীতে, হ্যাঁ? তাহলে এটা আছে। এন্ড পরেরটাই যদি জানেন যে ১২০ থেকে ১২৯ সেটা হলো প্রতিভাশালী। তারপরে ১১০ থেকে ১১৯ যেটা উন্নত স্বাভাবিক। যারা পুরোটা পড়বেন তাদের ব্যাপারটা আলাদা। স্বাভাবিক হচ্ছে এইটা।
স্বাভাবিক রেঞ্জ। স্বাভাবিকের চেয়ে একটু ভালো হচ্ছে এরপরে যদি আরো ১০ যোগ করেন তাহলে ভালো হবে। এটা যদি আপনি মনে রাখেন যে স্বাভাবিক রেঞ্জ কত? ৯০ থেকে ১০৯ এটা হচ্ছে স্বাভাবিক রেঞ্জ আইকিউ এর। ঠিক আছে? আইকিউ এর স্বাভাবিক রেঞ্জ হচ্ছে ৯০ থেকে ১০৯ এটা। এটা মনে রাখবেন। আর যারা মানসিক প্রতিবন্ধী, মেন্টালি রিটার্ডেড যারা, তারা হচ্ছে ৭০ এর কম তাদের আইকিউ থাকে। ৭০ এর কম থাকলে তারা মানসিক প্রতিবন্ধী। তার মানে এটা একটা পড়া যেতে পারে। আর অতিশয় প্রতিভাশালী যেটা সবার আগে আসছে। তারপরে মানে ১ম এ যেটা আছে স্বাভাবিক যেটা এটা পড়বেন। আর স্বাভাবিকের চেয়ে উন্নত স্বাভাবিক এটা দেখতে পারেন। হাই এভারেজ মোটামুটি, হ্যাঁ? নিম্ন স্বাভাবিক সীমান্তবর্তী এগুলো অতটা ইম্পোর্টেন্ট না। ঠিক আছে? এগুলো পড়ার প্রয়োজন নেই। এই কয়েকটা জিনিস দেখলেই হবে। তাহলে দেখেন এখানে আরেকটা মানসিক বুদ্ধাঙ্ক যেটা আছে এই রেঞ্জটা ভালোভাবে মনে রাখবেন। আবার অনেক সময় যদি সূত্র আকারে আসে যে মানসিক বুদ্ধাঙ্কটা আসলে কিভাবে সরি এই নির্ণয় করে, হ্যাঁ? আইকিউটা কিভাবে নির্ণয় করে? আইকিউ এর সূত্রটা হলো এরকম যে কারো মানসিক বয়স বের করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে সেটা মানে ইয়ে করে মানসিক বয়সটা বের করতে মানসিক বয়সকে প্রকৃত বয়স দিয়ে ভাগ করতে হয়। গুণন করে আইকিউটা বের করতে হয়। যদি কখনো আইকিউ এর আলোচনা পারেন আনসার করতে। এই তো। তারপরে আসি রিসেন্ট আর হলো এই রিসেন্ট মানে কিন্তু RECENT সাম্প্রতিক না কিন্তু। এটা রিসেন্টমেন্ট এর যে রিসেন্ট আমরা রিসেন্টমেন্ট এর আগে পড়েছি। রিসেন্টমেন্ট মানে হচ্ছে রাগ বা এরকম ক্রোধ এটাকে বোঝায়। রিসেন্ট মানে এখানে ওই বিষয়টাই বোঝাচ্ছে রাগান্বিত বা ক্রোধান্বিত। তো রাগ বা ক্রোধ যেটা থাকে সেটা হলো রিসেন্ট। আর রিজার্ভ মানে হচ্ছে যে কিনা রক্ষণশীল। যার মধ্যে রাগ বা ক্রোধ কিছু থাকবে না। যার মধ্যে সংযম থাকবে। তাহলে এটা সংযমকে বোঝাচ্ছে আর রাগ বা ক্রোধ এই বিষয়কে বোঝাচ্ছে। তো পরস্পর কিন্তু বিপরীত বিষয় এটা। একজনের রাগ বা ক্রোধ আছে আর একজন হচ্ছে রাগ বা ক্রোধ নাই সে তার মধ্যে সংযম আছে। তার মানে অবশ্যই এই শব্দগুলো বিপরীতধর্মী শব্দ অর্থ প্রকাশ করছে। এটা বিপরীতধর্মী অর্থ প্রকাশ করে এরা। ওকে। এরপরে আসি। পরে আছে সাধারণ বিজ্ঞানের প্রশ্ন। সাধারণ বিজ্ঞান প্রশ্ন খুবই কঠিন হয়েছে আমরা জানি ৪৫তম BCS এ, হ্যাঁ? যেহেতু এটা ইন্টারমিডিয়েট এর বই থেকে প্রশ্নগুলো করা হয়েছে। হ্যাঁ? তারপরে কিছু প্রশ্ন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে পেরেছে। আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা অন্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য খুবই খারাপ অবস্থা ছিল এটা। নিচের কোনটি চার্লসের সূত্র? চার্লসের সূত্র বলেছে। চার্লসের সূত্র, বয়েলের সূত্র, গ্যালোসাকের সূত্র, হ্যাঁ? এই বিষয়গুলো কিন্তু সায়েন্সের স্টুডেন্টের পড়া আছে। তো চার্লসের সূত্র, বয়েলের সূত্র আর হচ্ছে গ্যালোসাকের সূত্র এখানে মোটামুটি এই কয়েকটা সূত্র নিয়েই যদি আমরা আলোচনা করি, বিশেষ করে চার্লসের সূত্র এখানে শর্ত থাকে কি? ৩ টা বিষয় এখানে থাকে সূত্রের ক্ষেত্রে। একটা হলো P থাকে, আরেকটা V থাকে, আরেকটা হলো T থাকে। এই ৩ টা চলক। একটা হলো প্রেশার, চাপ, তারপরে আয়তন, আরেকটা হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে? চার্লসের সূত্র কি থাকবে? চার্লসের সূত্রে এই যে চাপ যেটা আছে এটা স্থির থাকবে। এটা কি থাকবে? স্থির থাকবে আর বাকি ২ টা নড়াচড়া করবে। এটা মনে রাখবেন। অর্থাৎ চার্লসের সূত্রের ক্ষেত্রে বলতে হবে স্থির তাপমাত্রায়, ঠিক আছে? কোন গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ এটা যদি আমরা চিন্তা করি ১ম সূত্রটা মানে স্থির তাপমাত্রায় থেকে এই তাপমাত্রা। তার মানে এটা হলো চার্লসের সূত্র। পরে আমরা যদি বয়েলের সূত্র লিখি, বয়েলের সূত্রের ক্ষেত্রে এখানে দেখেন P মানে চাপ স্থির থাকলো। বয়েলের সূত্রের ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকবে। মানে এই T টা স্থির থাকবে। বয়েলের সূত্র। তাপমাত্রা। তাহলে স্থির তাপমাত্রায় এই কথাটা বলতে হবে তখন স্থির তাপমাত্রায় তারপরে হচ্ছে এই কোন গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। তাহলে আয়তন যদি চাপের ব্যস্তানুপাতিক হয় মানে কি V ভেরিজিয়াস অন বাই P এটা লেখা যায়। আর এটাকে যদি আপনি ইয়ে দিয়ে লেখেন ধ্রুবক দিয়ে লেখেন তাহলে K দিয়ে লেখেন তাহলে কি হবে? PV সমান K। অর্থাৎ খ নম্বর অপশনে যেটা আছে সেটা কিন্তু বয়েলের সূত্রের কথা বলা আছে। আর পরে আরেকটা স্থির থাকতে পারে কি? V যদি এবার আয়তন স্থির থাকে। স্থির আয়তন। আয়তন স্থির থাকলে সেটাকে বলা হবে গেলুসেকের সূত্র। হ্যাঁ? গেলুসেকের সূত্র। স্থির থাকা মানে কি স্থির আয়তন এই যে পি আর টির মধ্যে এবার সম্পর্ক, ঠিক আছে? পি আর টির সম্পর্ক স্থির আয়তনে যে বলা আছে কোন গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ পি ভেরিজিয়াস টি। অর্থাৎ অপশন ঘ তে যেটা দেওয়া আছে এটা গেলুসেকের সূত্র। ঠিক আছে? এই ৩ টা সূত্র এবার চার্লসের সূত্র আসছে যেকোনো সময় বয়েলের সূত্র আসতে পারে। বয়েলের সূত্রটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এটা আসতে পারে এই ফরম্যাটেও আসতে পারে V ভেরিজিয়াস 1 বাই P বা PV সমান K এটাকে ভাঙায় এভাবেও আসতে পারে। বাস এই ৩ টা জিনিস মনে রাখবেন। চার্লসের সূত্র, বয়েলের সূত্র, গ্যালোসেকের সূত্র। এখান থেকে আরো প্রশ্ন হইতে পারে যে চার্লসের সূত্রে কোনটি স্থির থাকে? আমরা দেখলাম কি চাপ স্থির থাকে। বয়েলের সূত্রে কোনটি স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে। গ্যালোসেকের সূত্রে কোনটি স্থির থাকে? আয়তন স্থির থাকে। এবং পরস্পরের সম্পর্কটা কি? আমরা দেখলাম যে চার্লসের সূত্রের ক্ষেত্রে সমানুপাতিক সম্পর্ক, গ্যালোসেকের সূত্রের মধ্যে সমানুপাতিক সম্পর্ক। একমাত্র ব্যতিক্রম বয়েলের সূত্র এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। ওকে।
তারপরে আসি সোডিয়াম ক্লোরাইডের কেলাসের গঠনটা কিরকম? এই বিষয়গুলো একদম ভিতর থেকে এই প্রশ্নগুলো করেছে। সায়েন্সের স্টুডেন্টদের জন্য যারা কিনা রিসেন্ট সময়ে পড়ে না তাদের জন্য এই পারা খুবই কঠিন এগুলা। এগুলো আমি এটা নিজেও আনসার করি নাই ৪৫ টা বিসিএস। দেখেন এখানে যদি এমন থাকতো যে ঘনাকৃতি এটা জানা আছে যে এর আকারটা ঘনক আকৃতি হবে। কিন্তু এখন সব জায়গায় ঘনক আকৃতির মতো বলা আছে। এখানেও বলা আছে, এখানেও বলা আছে, এখানেও বলা আছে। তার মানে এটা এক্সাক্টলি সিউর না হয়ে দাগানোটা খুবই রিস্কি এটা। ৩ টা জায়গায় দেওয়া আছে ঘনক আকৃতির কথা। একটা পৃষ্ঠতল কেন্দ্রিক, দেহকেন্দ্রিক, সংঘবদ্ধ ঘনক আকৃতির। হ্যাঁ? তো এটার অ্যান্সার হচ্ছে পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনক আকৃতির। শুধু সোডিয়াম ক্লোরাইড না, এরকম লবণ যেটা পটাশিয়াম ক্লোরাইড লবণ আছে সেটারও কিন্তু আকৃতিটা ঠিক একই রকম হয়। পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনক আকৃতির। ঠিক আছে? আর এর সাথে একটা জিনিস দিব সেটা হলো ফিটকিরি। ফিটকিরির কিরি, হ্যাঁ? ফিটকিরির যে কেলাসের গঠনটা হয় সেটা হচ্ছে অষ্টতলকীয়। অষ্টতলকীয় হয়। এটা খেয়াল রাখবেন। হ্যাঁ? জায়গা থেকে এটা সাপ্লিমেন্টারি তথ্য হিসেবে এটা থাকলো। নিচের কোনটি প্রাইমারি দূষক? এটা বলছি যে বললাম যে ইন্টারমিডিয়েটের যে রসায়ন দ্বিতীয় পত্র সেখান থেকে কিন্তু প্রশ্নটা হয়েছে। প্রাইমারি দূষক এবং সেকেন্ডারি দূষক এই ২ ধরনের দূষক আছে। তো দেখি প্রাইমারি দূষক এখানে যদিও আমি ওখান থেকে ওই বই থেকে স্ক্রিনশটটা নিয়েছি, হ্যাঁ? প্রাইমারি দূষকটা আসলে কাকে বলা হচ্ছে? এখানে অনেক সময় যে অপশনগুলো তো আর মানে এই উদাহরণগুলো মুখস্থ করা আমাদের জন্য কঠিন হয়। তারপরে বলি প্রাইমারি দূষক কোনগুলা? প্রাইমারি মানে যেগুলো সরাসরি পরিবেশে চলে আসে। কোন জায়গা থেকে, কোন উৎস থেকে নির্গত হয়ে সরাসরি পরিবেশে চলে আসতে পারে সেটাকে বলা হয় প্রাইমারি দূষক। আর সেকেন্ডারি দূষক যেটা, সেটা একদম সরাসরি আসে না। হয়তোবা এক বা একাধিক গ্যাসীয় উপাদানের সাথে মিশ্রিত হয় বা কোন জায়গা থেকে মানে আগে প্রাথমিক দূষক তৈরি হয়, প্রাথমিক দূষক থেকে পরবর্তীতে সেকেন্ডারি দূষকের তৈরি হয়। পরবর্তীতে আরেকটা দূষক যখন তৈরি হয় তখন সেটাকে বলে সেকেন্ডারি দূষক। মানে পরে যেটা আসে। খেয়াল করে দেখেন কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড এটা দেখেই বুঝতে পারবেন এগুলো প্রাইমারি একদম ডিরেক্ট এগুলো আসে। গাড়ির ধোঁয়া থেকে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড এগুলো সবই আসছে। সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, তারপরে অ্যামোনিয়া। যদি আপনি একদম বেশি দূরে না যান, অন্ততপক্ষে এই পর্যন্ত তো জানেন যে এই পর্যন্ত যদি আমরা যাই ৫ টা। ৫ টা তো একদম প্রাইমারি দূষকের মধ্যে পড়ে। তারপরে হাইড্রোজেন সালফাইডের কথা বলা আছে। ধূলিকণা, ধূলিকণা ডেফিনিটলি এটা প্রাইমারি দূষক। নিজেই একটা ধোঁয়া যেকোনো স্মোক থেকে যে ধোঁয়াগুলো হচ্ছে এটা নরমালি তারপরে ছাই, হাইড্রোকার্বন এগুলো আছে। বাদবাকিগুলো এখানে দেওয়া আছে সবগুলোতে। তো যদি ১ম ৫ টার দিকে আপনারা খেয়াল রাখেন তাহলেই মোটামুটি অ্যান্সার করা সম্ভব এবং এই জায়গাগুলো থেকে প্রশ্নটা সেট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। প্রাইমারি দূষক। এই ৫ টা যদি আপনি নেন। বাদবাকি ধূলিকণা, ধোঁয়া এটা ছাই-টাই যেগুলো আছে সরাসরি তো এটা ওই উৎস থেকে সরাসরি প্রকৃতিতে বা পরিবেশে আসতেছে। সুতরাং এটা পারা সম্ভব। আর সেকেন্ডারি দূষকের কথা যেটা বলছে সেটা শুধু মানে ওই ডিরেক্ট আসবে না। হয়তো কোনো জায়গা থেকে তৈরি হয়ে পরবর্তীতে আসবে বা এক বা একাধিক গ্যাসীয় উপাদান একসাথে মিক্স হবে, মিক্স হয়ে আসবে। যেরকমভাবে সালফার ডাই অক্সাইড হচ্ছে প্রাইমারি দূষক। এর সাথে যখন অক্সিজেন যুক্ত হবে তখন সালফার ট্রাই অক্সাইড হচ্ছে। সেটা সেকেন্ডারি দূষক। তারপর সালফিউরিক অ্যাসিড, তারপরে এখানে নাইট্রাস অক্সাইড ছিল, এখানে নাইট্রোজেন ডাই অক্সাইড, তারপরে নাইট্রোজেন পেন্টা অক্সাইড দেওয়া আছে। তারপরে পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট। এটা একটু ব্যতিক্রম বা একটু কঠিন উদাহরণের মধ্যে পড়ে। তারপরে যেকোনো একটা জায়গায় যদি মনে রাখেন, প্রাইমারি বায়ুদূষকগুলো যদি মনে রাখেন, তাহলে সেকেন্ডারি বায়ুদূষকটা আলাদা করতে পারবেন। ঠিক আছে? সেকেন্ডারি বায়ুদূষকের কিন্তু শেষ নাই। প্রাইমারিরও শেষ নাই। কিন্তু যতটা পড়াটা আমাদের জন্য ভালো হবে ততটুকু আমরা পড়তে পারি। যে প্রাইমারি বায়ুদূষকের যেটা এই ৫ টা পয়েন্ট মানে ৫ টা আছে যেটা উদাহরণ ১ম ৫ টা। আপনি যদি প্রাইমারি দূষকের মনে করেন যে না এখানে যা আছে সবই পড়বেন। তো দ্যাটস ফাইন, হ্যাঁ? কম পড়তে চাইলেও এখানে ৫ টা পড়তে হবে আপনাকে। আর সেক্ষেত্রে এই ৫ টা পড়ার পরে সেকেন্ডারিটা আপনি বাদ দিতে পারেন। তারপরে অ্যান্সারটা করা যাবে। তো এখানে কি আছে? নিচের কোনটি প্রাইমারি দূষক? নাইট্রাস অক্সাইড এখানে আছে এর মধ্যে। আর বাদবাকি সালফার ট্রাই অক্সাইড, তারপর পেন্টা অক্সাইড, নাইট্রোজেন পেন্টা অক্সাইড এখানেও আছে। এখানে নাইট্রিক অ্যাসিডের কথা কিন্তু বলা নাই। কিন্তু ঠিকই নাইট্রিক অ্যাসিড কিন্তু যেমন সালফিউরিক অ্যাসিড আছে, এরকম নাইট্রিক অ্যাসিডও কিন্তু সেকেন্ডারি দূষকের মধ্যে পড়ে। তাহলে অ্যান্সার হলো এইটা। তার প্রাইমারি দূষক আর সেকেন্ডারি দূষকের এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সামনে আসবে কিনা জানি না। যেহেতু এগুলো আসছে, তা আমাদের পড়তে হবে। তারপর এইচপিএলসি এর পুনরূপটা কি? এটাও ঠিক সেই বই থেকেই আসছে। এইচপিএলসির পুনরূপ হচ্ছে হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফির অধ্যায় থেকে শেষের অধ্যায় থেকে এটা আসছে। তো এর প্রেক্ষাপটে মনে হলো যে আরো একটা আমরা পুনরূপটা জানতে পারি। হ্যাঁ? এটাও আবার আসতে পারে। ইটিবি এই পুনরূপটা খুব ইম্পোর্টেন্ট। এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট ইটিপি। তারপর আসি নিচের কোনটি সিরামিক উপাদানের কাঁচামাল, প্রধান কাঁচামালের কথা বলা আছে। যে কাঁচামাল অনেকগুলো আছে। এটা 9, 10 এর বইয়েও আছে, ইন্টারমিডিয়েট এর বইয়েও আছে। যে জায়গা থেকে নেন না কেন মোটামুটি একই তথ্য আসে।
সিলিকা যেটা বলা আছে, সিলিকন ডাইঅক্সাইড, এটা হচ্ছে প্রধান কাঁচামাল বা সিলিকা। আর কি কি উপাদান আছে যদি আমরা সিলিকা বলি, সিলিকা শুধু এটা না, এটা কিন্তু আরো একটা নামে ডাকা, কোয়ার্টজ, মানে সিলিকন ডাইঅক্সাইড এটা। আর কি কি আছে? চায়না ক্লে কি নামে ডাকা যেতে পারে? কেউলিন। ক্লে মানে কি? কাদা। ক্লে, হ্যাঁ, কাদা, কেউলিন। তারপর এখান থেকে আপনি কাদাও লিখতে পারেন, কাদা মাটি, একই বিষয়। আরেকটা থাকে হচ্ছে ফেলসপার। এই ফেলসপারের আবার একটা বৈশিষ্ট্য আছে। ফেলসপারের মধ্যে যে এর মধ্যে মোটামুটি কি থাকে, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, তারপর ক্যালসিয়াম অক্সাইডও থাকে। এর আরো কিছু সংযুক্তি আছে। তার মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের যে সংযুক্তি আছে, এই সংযুক্তিটা জমাট বাঁধাতে হেল্প করে। সিরামিকের উপাদানের যে প্রথম উপাদান আমরা বললাম সিলিকন ডাইঅক্সাইড, আর এর মধ্যে দ্রুত জমাট, সিরামিক বা সিমেন্ট, এটাকে দ্রুত জমাট বাঁধাতে কোনটা হেল্প করে? সেটা হচ্ছে এই ফেলসপার বা হচ্ছে যেটা বললাম অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের যে সংযুক্তিটা আছে। তাহলে সেটা পড়তে পারেন, এখান থেকে লিখতে পারেন সেটা, সরি, দ্রুত জমাট বাঁধায়। এই তথ্যও কিন্তু ইন্টারমিডিয়েটের বইয়ে, মানে ওই সিলেবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে এই প্রশ্নটা আসছে সামনে, যদি ওখান থেকে প্রশ্ন করে তাহলে এটা ইম্পর্টেন্ট হইতে পারে। সরি, তো এটাকে কি বলা যেতে পারে? ফেলসপারের যে অনেকগুলো সংযুক্তি আছে তার মধ্যে এটা একটা উদাহরণ। হ্যাঁ, আরো ফেলসপারের আরো উদাহরণ আছে, তার মধ্যে এই উদাহরণটাই জানলে চলবে। তো মোটামুটি সিরামিক উপাদানের যে উপাদানগুলো আছে, এই উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা উপাদান আছে, এই তিনটা উপাদানের নাম আপনারা মনে রাখবেন। এখান থেকে এটা আসছে, সিলিকা। সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহার করে? ন্যানো পার্টিকেল, এটাও একদম শেষ অধ্যায় থেকে প্রশ্ন করেছে, ইন্টারমিডিয়েটের যে রসায়ন দ্বিতীয় পত্র শেষ অধ্যায় থেকে আসছে এটা। জিঙ্ক অক্সাইড এখানে অপশন হিসেবে দেওয়া আছে। জিঙ্ক অক্সাইড ছাড়াও টাইটানিয়াম ডাইঅক্সাইড, হ্যাঁ, টাইটানিয়াম অক্সাইডও কিন্তু এখানে ব্যবহার করা হয়। জিঙ্ক অক্সাইড আছে এবং এটাই মানে বেশিরভাগ পরীক্ষাতে আসছে, মানে ইন্টারমিডিয়েটের যে যে তাদের পরীক্ষা, এসএসসি পরীক্ষাগুলো হয়, এসএসসি পরীক্ষার প্রশ্ন বিভিন্ন বোর্ডে কিন্তু এই প্রশ্নটা এসেছে, সেখান থেকে এই জিনিসগুলো দিয়েছে। জিঙ্ক অক্সাইড এবং টাইটানিয়াম ডাইঅক্সাইড এটাও কিন্তু হয়। এখানে একটা বিষয় আছে, ন্যানো পার্টিকেলের কথা বলা আছে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ন্যানো পার্টিকেলের সাইজের কথা আসতে পারে, ইম্পর্টেন্ট এটা। সে ন্যানো পার্টিকেলের সাইজ, এটা বিজ্ঞানেও আসতে পারে, অনেক সময় কম্পিউটারে এখানে ইম্পর্টেন্ট, কম্পিউটারের মধ্যেও ঢুকাই দিতে পারে। তাহলে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত সাইজ, ঠিক আছে, বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে, এটা মনে রাখবেন। তারপরে আসি, মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? টোটাল ক্রোমোজোম হচ্ছে মানুষের 46টা বা 23 জোড়া। তো দেহকোষ বলতে আসলে ওটাকেই বোঝাচ্ছে, দেহকোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা আছে টোটাল 46টা, এবং দেহকোষের ক্রোমোজোমকে দুই ভাগে ভাগ করা যায়, এটাকে বলা হয় অটোজোম, আর এটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। থাকে হচ্ছে 22 জোড়া বা হচ্ছে 44টা, আর সেক্স ক্রোমোজোম থাকে হচ্ছে 2টা বা 1 জোড়া, যেটাই বলেন না কেন, 1 জোড়া বা 2টা। এটা জানেন, আগেও বহুবার হয়েছে। তারপর আসেন, সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং চর্বি জাতীয় খাদ্যের উপাদান কত? শর্করা থাকে 4, 1, 1। সিরিয়ালে যেহেতু দেওয়া আছে, এটা সিরিয়াল আছে কিনা এটাও দেখবেন। যদি আমিষটা আগে দিয়ে দেয় তখন কিন্তু আবার তখন 1, 4, 1 হয়ে যাবে। এই সিরিয়ালটা দেখতে হবে, তার মানে 4, 1, 1 সিরিয়ালে কিন্তু আছে, সাবধান থাকবেন এই জায়গাটাতে। তারপর আসেন, মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টি? 4টা, এটা আমরা সবাই জানি, এটা না পড়েও জানি আমরা। এর ব্যাকগ্রাউন্ডে এখন যাই, যে রক্তের গ্রুপটা এটা কে করেছে? কার্ল ল্যান্ডস্টাইনার। কত সালে? 1901 সালে। কে করেছে এটা? কার্ল ল্যান্ডস্টেইনার। 1901 সালে তিনি। মূলত 2টি অ্যান্টিজেনের উপর ভিত্তি করে মূলত এই ব্লাড গ্রুপটা করা হয়েছে, কিন্তু 2টি অ্যান্টিজেন। আমরা জানি ব্লাড গ্রুপটা কিন্তু অ্যান্টিজেনের ভিত্তিতেই কিন্তু নামকরণ করা হয়। যেটা এ অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনকে আমরা আলফা অ্যান্টিজেনও বলতে পারি। এ অ্যান্টিজেন মানে হচ্ছে সেটা এ ব্লাড গ্রুপ, তারপর বি অ্যান্টিজেন মানে সেটা হচ্ছে বি ব্লাড গ্রুপ। আর যেটার মধ্যে 2টাই থাকে সেটা এবি ব্লাড গ্রুপ। আমরা ব্লাড গ্রুপের পুরোটা আমরা দেখতেছি এখানে। সবার জন্য এটা হয়তো লাগবে না, এটা এমনি অ্যান্সার করতে পারবে। তারপরে আমরা এখানে একটা আলোচনার মধ্যে যাই। 2, 3, 4। বলা হলো কি, পরীক্ষায় আসতে পারে ব্লাড গ্রুপটা যে হয়েছে এটা অ্যান্টিজেনের ভিত্তিতে না অ্যান্টিবডির ভিত্তিতে?
এটা একটা প্রশ্ন। আমি ১ম এ বললাম সেটা কি? অ্যান্টিজেনের ভিত্তিতে হয়েছে। অর্থাৎ A ব্লাড গ্রুপের কথা যদি আমরা বলি, তাহলে ব্লাড গ্রুপে কি আছে? A অ্যান্টিজেন আছে। A অ্যান্টিজেন বলা হয় বা এটাকে আলফা অ্যান্টিজেনও বলতে পারেন। তো এটা হচ্ছে অ্যান্টিজেন এখানে লেখা হচ্ছে। পরেরটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি তার বিপরীতে যেটা তৈরি হয় সেটা। অ্যান্টিবডি আর হচ্ছে কাকে দিতে পারবে রক্ত, হ্যাঁ? ডোনেট করা। কাকে দিতে পারবে আর রিসিভ করতে পারবে কার কাছ থেকে, সেটা একটা। তার মানে এর বিপরীতে অ্যান্টিবডি মানে কি? এটা হচ্ছে বিটা অ্যান্টিবডি আছে। মানে বিটাও হইতে পারে, বি অ্যান্টিবডিও আপনি বলতে পারেন। আলফা, বিটা ২ টা একই বিষয়। আলফা সেটা A, বিটা সেটা হচ্ছে B। তার মানে বি ব্লাড গ্রুপ যেটা এখানে ডেফিনিটলি কোন অ্যান্টিজেন থাকবে? বিটা অ্যান্টিজেন থাকবে। এর বিপরীতটা হচ্ছে অ্যান্টিবডি, আলফা। AB ব্লাড গ্রুপ যেটা ডেফিনিটলি এখানে ২ টা অ্যান্টিজেনই থাকবে, আলফা, বিটা। আর এখানে যেহেতু এর বিপরীতটা আর এখানে তো কিছু বোঝা যাচ্ছে না। কারণ এর বিপরীত তো আলফার বিপরীত মানে বিটা। ২ টাই যেহেতু এখানে আছে তার মানে এখানে কোনো অ্যান্টিবডি থাকবে না। আরেকটা হলো O। O নামে কোনো অ্যান্টিজেন আমরা পড়েছি। O নামের কোনো অ্যান্টিজেন আমরা পড়ি নাই। অ্যান্টিজেন আছেই ২ টা। যেহেতু O নামের কোনো অ্যান্টিজেন নাই তার মানে এখানে কোনো অ্যান্টিজেন থাকবে না। এভাবে মনে রাখবেন। তো যেহেতু এখানে অ্যান্টিজেন নাই তার বিপরীতে কি আলফা, বিটা ২ টা অ্যান্টিবডি তৈরি হবে। এই তো। এখানে খেয়াল রাখতে হবে যে ডোনেশনের ক্ষেত্রেও এই অ্যান্টিজেনের ব্যাপারটা এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন এখানে আম কাকে দিতে পারবে? A ব্লাড গ্রুপ A কে দিতে পারবে ডেফিনিটলি। আগে সিম্পলটা লিখি। B টা B কে ডেফিনিটলি দিতে পারবে। AB টা AB কে দিতে পারবে ডেফিনিটলি। ও ওকেও দিতে পারবে ডেফিনিটলি। সিম্পল করে যেটা লিখতেছি, যার যে ব্লাড গ্রুপ সে সেটাকে দিতে পারবে। হ্যাঁ? একদম সেম যদি হয়। এখন এর বাইরে ইমার্জেন্সি ক্রাইসিস এ আর কাকে দেওয়া যাবে? এটা হলো বিষয়। দেখেন, এটা কাকে দিতে পারবে? মানে অতিরিক্ত কোনো কিছু দেওয়া যাবে না। কম দেওয়া যাবে। অতিরিক্ত কোনো কিছু দেওয়া যাবে না। যেটা নাই আরকি সেটা দিলে রিঅ্যাকশন তৈরি হয়ে যাবে। যেমন এখানে আপনি যদি AB কে আপনি যদি A ব্লাড গ্রুপের রক্ত দেন, তার মানে এখানে অ্যান্টিজেন হিসেবে A ঢুকতেছে। তার মানে এখানে কিন্তু অ্যান্টিজেন আছে এখানে। অতিরিক্ত কোনো কিছু যায় নাই এর মধ্যে। মানে এটাকে দেওয়া যাবে। মানে ইমার্জেন্সি সিচুয়েশন এ এটা কিন্তু দেওয়া যাবে। B ব্লাড গ্রুপ যেটা আছে, B ব্লাড গ্রুপ কিন্তু এটা AB কে আবার দিতে পারবে চাইলে। একটা ফুলফিল হলো, B টা ফুলফিল হলো, এটা বাদ থাকলো এখানে। এখন খেয়াল করেন যে AB, AB টাকে শুধু AB দিতে পারবে। এ কিন্তু আর কাউকে আর দিতে পারবে না। মানে একে যদি দিতে চায়। যদি ধরেন AB টা যদি A ব্লাড গ্রুপকে দিতে চায়, তাহলে এখানে B টা অতিরিক্ত হয়ে গেল। মানে বিটা অ্যান্টিজেনটা। তাহলে রিঅ্যাকশন করবে। তারপরে যদি AB টাকে B কে দিতে চায়, এখানে আবার এটা অতিরিক্ত হয়ে গেল আলফা অ্যান্টিজেন। তাহলে এটা আবার রিঅ্যাকশন করবে। তার মানে এটাকে শুধু AB কেই দিতে পারবে। আর যেহেতু ওর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, তার মানে অ্যান্টিজেনের এখানে কোনো রিঅ্যাকশনের কোনো ব্যাপার এখানে ঘটবে না। তার মানে ও সবাইকেই দিতে পারবে। ঠিক আছে? ওকে তো দিতেই পারবে, A কেও দিতে পারবে, B কেও দিতে পারবে, AB কেও দিতে পারবে। এইজন্য এটাকে কি বলা হয়? ইউনিভার্সাল ডোনার বলা হয় O ব্লাড গ্রুপকে। ঠিক আছে? আর বিপরীতটা এই বিষয়গুলো রিসিভ করতে পারবে কার কাছ থেকে? একই বিষয়। এটা এর কাছ থেকে রিসিভ করতে পারবে ডেফিনিটলি, B টা B র কাছ থেকেও নিতে পারবে। AB টা AB র থেকে তো নিতে পারবেই। ওটা ওর থেকেও তো নিতে পারবেই। ঠিক আছে? এখন খেয়াল রাখবেন যে আর বাদ বাকি কার কাছ থেকে নিতে পারবে। যেহেতু বলা আছে ওটা ওর কোনো রিঅ্যাকশন নাই, এর মধ্যে অ্যান্টিজেন নাই। তার মানে ওটা সবাইকেই দিতে পারছে। তার মানে এখানে A ও নিতে পারবে, B ও নিতে পারবে। ঠিক আছে? এখানে ও মানে AB ও নিতে পারছে এখানে। আবার কি এখানে রিসিভ যেটা এর থেকেও নিতে পারছে, আমরা দেখলাম যে AB টা এর থেকেও নিতে পারছে, B র থেকেও নিতে পারবে। মানে অর্ধেক করে হলেও তো পাচ্ছে এখানে। তার মানে AB ও AB। তার মানে এটা AB ব্লাড গ্রুপটা সবার কাছ থেকে নিতে পারছে। তার মানে কি ইউনিভার্সাল রিসিভার বলা হচ্ছে। আর ওর যেটা বলা আছে ও শুধু রিসিভ করতে পারবে কার কাছ থেকে? ও থেকেই। অন্য জায়গা থেকে রিসিভ করতে গেলেই যেহেতু ওর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই তখন রিঅ্যাকশন তৈরি হয়ে যাবে। এর থেকে যদি নেয়, বি থেকে যদি নেয়, এবি থেকে নেয়, এখানেই তো অ্যান্টিবডি আছে। তাহলে রিঅ্যাকশন তৈরি হবে। এমনি ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকবে না। এই হলো বিষয়। এখন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আ এগুলোর কিন্তু আবার রেসার্চ ফ্যাক্টর থাকে। পজিটিভ থাকে আবার হচ্ছে নেগেটিভ থাকে। এ ব্লাড গ্রুপের এ পজিটিভ, বি পজিটিভ, হ্যাঁ? তারপরে এ নেগেটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। এভাবে যদি আবার ভাগ করি আবার তো তাহলে কিন্তু ৮ টা টোটাল হয়ে যাচ্ছে। এখন ইউনিভার্সাল ডোনার হিসেবে আমরা ওকেই জানবো। ইউনিভার্সাল রিসিভার হিসেবে আমরা এবি ব্লাড গ্রুপকেই জানবো। যদি এখান থেকে একদম গভীরে গিয়ে একটা প্রশ্ন করে, গভীরে গিয়ে প্রশ্ন করা বলতে কি বোঝাচ্ছি? যদি বলা থাকে ওই পজিটিভ এবং নেগেটিভ এর ব্যাপারটা যেটা দেওয়া থাকে যদি, হ্যাঁ? এ পজিটিভ বা বি পজিটিভ মানে যদি বলা থাকে যে ও পজিটিভ না ও নেগেটিভ। এ তো বলা হইল যে না ইউনিভার্সাল ডোনার ঠিক আছে। ইউনিভার্সাল ডোনার হলো ও গ্রুপটা। হ্যাঁ? এরা ডোনেট করতে পারবে। ও।
ঠিক আছে? আবার ইউনিভার্সাল রিসিভার হচ্ছে এবি। আমরা এখন এখান থেকে যদি একটু গভীরে গিয়ে প্রশ্ন করে, তো সেটা যেন একটু ডিরেক্ট অ্যান্সার করতে পারেন। যদি ওখান থেকে আসে, এই তথ্যটা না জানার কারণে ওটা যদি অ্যান্সার না করতে পারেন, খারাপ লাগবে। তাহলে এটার ক্ষেত্রে মনে রাখবেন, হয় ও মানে সিম্পল থাকলে ও, আর যদি ও না থেকে মাইনাস ভি থাকে, মানে ও নেগেটিভ থাকে, সেটাও ইউনিভার্সাল ডোনার। মানে একদম ও নেগেটিভ যেটা আছে সেটা ইউনিভার্সাল ডোনার হিসেবে কাউন্ট হয়। আর রিসিভার যেটা, সেটা হলো এটা আবার পজিটিভ, রিসিভটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এটা মনে রাখবেন। ঠিক আছে, আর এস নেগেটিভ যেটা আছে, নেগেটিভ যে বিষয়টা, এই যে নেগেটিভ, এই নেগেটিভ তো নেগেটিভকে দিতে পারবে, আবার পজিটিভকেও দিতে পারে। ঠিক আছে, এই জন্য এটা ডোনার, ইউনিভার্সাল ডোনার। নেগেটিভটা কি, নেগেটিভকে দিতে পারবেই, মাস্ট বি, তবে এটাকে পজিটিভকেও দিতে পারে। তো পজিটিভকেও যেহেতু দিতে পারে, তার মানে সমস্যা নাই, তার মানে ও নেগেটিভটাই হচ্ছে সবার জন্যই, মানে এটা ডোনার হিসেবে কাজ করবে। আবার কি আছে, যেহেতু এই পজিটিভের মধ্যে যে যাই, এবি পজিটিভ আছে, হ্যাঁ, তার মানে এখানে কি হবে, এই আরএইচ পজিটিভ যেটা আছে, এটা কিন্তু পজিটিভ থেকে রিসিভ করতে পারবে, নেগেটিভ থেকে রিসিভ করতে পারবে না। ঠিক আছে, নেগেটিভ থেকে রিসিভ করতে পারবে না, পজিটিভ থেকে রিসিভ করতে পারবে। এই জন্য পজিটিভটাই হচ্ছে ইউনিভার্সাল রিসিভার। তাহলে এটা একটু মনে রাখবেন, ব্যাখ্যাটা তো দিলামই। এটা তো আপনারা আগেও জানেন, তাহলে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, যদি একদম গভীর থেকে প্রশ্ন করে সেটা যেন আপনারা পারেন। তারপরে আসেন, আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কোনটা, এটা অনেক সময় রিটেনের মধ্যে পড়তে হয়, আর্সেনিকোসিস সেখান থেকে আসে। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা এর আগে আপনারা হয়তো পড়েছেন, কত এটা, 33। এটা এটুকুই জানেন, আর এর যে রোগটা হয় আর্সেনিকোসিস, আর আর্সেনিকের যে বিষয়টা, এটা আপনারা এর আগে পড়েছেন। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? ট্যাকোমিটার। বাদবাকিগুলা, অল্টিমিটার কি ছিল? উচ্চতা। তারপর ওডোমিটার কি? মোটর গাড়ির গতি। তারপর অডিওমিটার কি? শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র। এগুলো কিন্তু আগে বহুবার পড়া হয়েছে, জাস্ট রিভিশন করলাম এখানে। টেলিভিশন এ যে তরঙ্গটা ব্যবহার করা হয়, শুধু টেলিভিশন না, টেলিভিশন এবং রেডিওতে যে তরঙ্গ, সেটা হচ্ছে রেডিও ব্যবহার করা হয়। এটা আগে আমাদের পড়া হয়েছে। তারপরে আসি, অণুজীব বিজ্ঞানের জনককে, এটা আমরা গতদিনই আলোচনা করেছি, 44তম বিসিএস এটা আলোচনা হয়েছে, সেখান থেকে এই প্রশ্নটা আসছে। আগেও আলোচনা হয়েছে, কিন্তু একদম ইমিডিয়েটলি সেখান থেকে কিন্তু এটা আসছে। তাহলে অণুজীব বিজ্ঞানের জনককে? অ্যান্টনি ভন লিউয়েনহুক, এখানে। আর বাদ বাকি কি আছে, রবার্ট ককের কথা বলা আছে, যক্ষা রোগ। যক্ষা রোগের আবিষ্কারক লুই পাস্তুর, অনেক কাহিনী আছে, আমরা এর আগেও পড়েছি। লুই পাস্তুর রোগ জীবাণু তত্ত্বের প্রবক্তা, তারপরে জলাতঙ্ক, কলেরা, অ্যানথ্রাক্স রোগ, এগুলো হচ্ছে টিকার আবিষ্কারক। তারপরে আমরা লুই পাস্তুর থেকে আমরা পড়েছি তিনি পাস্তুরাইজেশন পদ্ধতির জনক, এগুলো পড়েছি। এডওয়ার্ড জেনার কি? এডওয়ার্ড জেনার হচ্ছে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছে, গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছে। আর অ্যান্টনি ভন লিউয়েনহুক, যেটা বললাম যে অণুজীব বিজ্ঞানের জনক তিনি, আগেও গতদিনে এগুলো আলোচনা হয়েছে। বাতাস কি? বাতাস একটি, দেখেন আমরা ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক পদার্থ সবই পড়ে ফেলেছি। আগে চুম্বকীয় পদার্থগুলো পড়েছি, তারপরে ধীরে ধীরে প্যারাচুম্বক, ডায়াচুম্বক এগুলো আমাদের পড়া হয়েছে, এবং সর্বশেষ উদাহরণগুলো আমরা সবগুলো উদাহরণই দিয়েছি। কিন্তু কোন উদাহরণে আমরা কি বাতাস পেয়েছিলাম? বাতাস কিন্তু পাইনি। সরাসরি বাতাসটা কিন্তু পাওয়া যায় নাই। কিন্তু বাতাসের মধ্যে আসলে কি থাকে আমরা জানি। বাতাসের উপাদানগুলো আমরা পড়েছি। বাতাসের উপাদানের মধ্যে নাইট্রোজেন পড়েছি, অক্সিজেন পড়েছি। এগুলো কিন্তু সবচেয়ে বেশি থাকে অক্সিজেন, নাইট্রোজেন। এর বাইরে কার্বন ডাই অক্সাইড থাকে। আর জলীয় বাষ্প থাকে, পানি-টানি, হ্যাঁ? জলীয়, আরো যদি যান ধূলিকণা-টলিকণা এগুলো আছে। তো ওইদিকে গেলাম না। কিন্তু আমরা যদি দেখি যে বাতাস কিন্তু কোন একটা নির্দিষ্ট মৌল বা এখানে যেহেতু একটা মিশ্র পদার্থ, হ্যাঁ? এখানে নির্দিষ্ট কোনো গ্যাস থাকে না। আমরা এমনি যখন প্যারাচুম্বক এবং ডায়াচুম্বকের যখন পড়েছিলাম, তখন একটা কথা বলেছিলাম আপনাদের, অবশ্যই এর উদাহরণটা দিয়েছিলাম। পানি একটা যৌগ হিসেবে আছে। পানি একটা জলীয় বাষ্প, যেটা মানে এটার কথাই বলছিলাম। ধরুন পানিটা আমরা পড়েছিলাম ডায়াচুম্বকের মধ্যে। কার মধ্যে পড়েছিলাম? ডায়ার মধ্যে। এবং পানিটাকে ভাগ করে আমি বলেছিলাম, একটা থাকে হাইড্রোজেন, একটা থাকে অক্সিজেন। অক্সিজেন থাকে। পানিটাকে যেন ভাগ করতে পারি। তাহলে পানিটাকে ভাগ করলে যে হাইড্রোজেনটা আমরা পাচ্ছি, এটা, আবার অক্সিজেন যেটা পাচ্ছি, এটা আমরা পড়েছিলাম কি? এটা হচ্ছে প্যারাচুম্বক। তারপরে এবার খেয়াল করেন, এই যে অক্সিজেনটা, এটা আবার প্যারাচুম্বক। হুম? বলা হচ্ছে ডায়া। তা বাতাস, ঠিক আছে, হাইড্রোজেন আলাদা করে থাকে বাতাসের মধ্যে। অন্যান্য গ্যাসের মধ্যে কিন্তু আছে। এবার খেয়াল করেন যে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এর যে যৌগ হিসেবে আছে, যেরকম ভাবে পানিটা যৌগ হিসেবে আছে, কার্বন ডাই অক্সাইডও এখানে যৌগ হিসেবে আছে। যৌগ হিসেবে থাকার কারণে এটাও ডায়াচুম্বক। এটাও ডায়া, এটাও ডায়া। এখন নাইট্রোজেন, এটাও নিজে, যদি নাইট্রোজেনটা আমরা আলাদা করে পড়ি নাই, তবে এটা ধর্মের দিক থেকে এটা ডায়াচুম্বক পদার্থ। তাহলে আমরা যদি এইটুকু জাস্ট বিচার করি যে এখানে তো
ম্যাক্সিমামই ডায়া। তাহলে অক্সিজেনটা শুধু প্যারার মধ্যে পড়ছে, প্যারাচম্বক। তো এটার জন্য তো পুরোটা প্যারাচম্বক হতে পারে না। তার মানে পুরোটা মিলে আমরা বলতে পারি এটা একটা মানে কি বলা, ডায়াচম্বকীয় পদার্থ। ঠিক আছে? ঠিক আছে? এগুলো সবই ডায়াচম্বকীয় পদার্থের মধ্যে পড়ছে। তো এটা খেয়াল রাখবেন। তাহলে এটা প্যারা হচ্ছে অক্সিজেন। আর অক্সিজেনের মধ্যে এখানে মানে পানি আছে কি? পানি হচ্ছে হাইড্রোজেন হচ্ছে ডায়াচম্বক, অক্সিজেন হলো প্যারাচম্বক। এটা আলাদা করে আসতে পারে, আমরা পড়েছি। এরকম ভাবে প্লুটো আইসক্রিম মেখে সেজে এলো। প্যারাচম্বকের মধ্যে অক্সিজেন এটা আছে। এই বাদ বাকিগুলো সবকিছু এখানে খেয়াল রাখবেন। তারপর আসেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোন গ্যাসটি সবচেয়ে বেশি? বিশ্ব ব্রহ্মাণ্ড যখন বলছে তখন হচ্ছে মহাবিশ্বের কথা বলা হচ্ছে। মহাবিশ্ব। মহাবিশ্ব। এটা শুধু পৃথিবী না, পুরো মানে আল্লাহর সৃষ্টি যা, যা আছে মহাবিশ্বের পুরোটাই। এই মহাবিশ্বের ৯০% ই হলো হাইড্রোজেন থাকে। আর আমরা পড়ার সময় আমরা এমনি হচ্ছে 78.02% এটাতে কি থাকে? হাইড্রোজেন থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে সরি নাইট্রোজেন থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি থাকতো বায়ুমণ্ডলের মধ্যে কোন গ্যাসটা সবচেয়ে বেশি থাকে? সেটার আনসার হতো নাইট্রোজেন। যেহেতু এখানে মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলছে, তার 90% থাকে হচ্ছে হাইড্রোজেন। সেই দৃষ্টিকোণ থেকে এটার আনসার কি হবে? হাইড্রোজেন ইস দ্য রাইট আনসার। ওকে। তারপরে আসি এখানে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সর্বশেষ অংশ। হ্যাঁ? ৪৫তম বিসিএস সর্বশেষ অংশ। এখানেও প্রশ্ন যে খুব বেশি কমন আসছে এমন না। কিন্তু বিগত সালের প্রশ্নগুলো থেকে যদি কম্পেয়ার করি ১৫টা থেকে ৫টা আসছে এখান থেকে। তারপরে দেখেন জিপিইউ। কিছু প্রশ্ন আসছে একদম সহজই আসছে। জিপিইউ এটা কিন্তু অনেকে বোঝা যায় যে জিপিইউ আছে। এমনি সিপিইউ এর আগে পড়েছেন। জিপিইউ এর মতো আরেকটা আমরা লিখব এখানে। জিওগ্রাফিক্যাল তো কখনোই হবে না। জি এর সাথে আছে গ্রাফিক্স এর সাথে কম্পিউটারের সাথে যখন যাবে তখন একটা গ্রাফিক্স আসবে। তাহলে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এখানে গ্রাফিক আছে, গ্রাফিক্স আছে। ২ টার মধ্যে কিন্তু আবার একটু মানে সাবধান থেকে তারপরে অ্যান্সারটা করবেন। গ্রাফিক্স কথাটা ব্যবহার করতে হবে। গ্রাফিক এটা ব্যবহারটা শুদ্ধ নয়। গ্রাফিক্স। ঠিক আছে? তারপরে জিইউআই এটা যদি আমরা লিখি এর মধ্যেও ঠিক কিন্তু দেখেন এখানে আবার শুধু গ্রাফিক্স বলা যাবে না। জি তে আছে গ্রাফিক্যাল। গ্রাফিক্স থেকে গ্রাফিক্যাল আসছে। তাহলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এই কথাটা খেয়াল রাখবেন। তার মানে এটা একটু জানলাম আর এটার মতো করে যেহেতু এই প্রশ্নটা আসছিল এটার সাপেক্ষে এটা জেনে নিলাম। আরেকটা জিনিস পড়ি সেটা হলো ভি সরি ভিডিইউ। অনেক সময় এটাতেও কনফিউশন তৈরি হয়। এটা একটা ইম্পোর্টেন্ট এটাও অ্যাক্রোনিম হিসেবে আছে। অনেক সময় ভিডিও ডিসপ্লে ইউনিট হিসেবে অনেকে আনসার করে ফেলে। অপশনে যদি থাকে। কিন্তু এটা ভিডিও ডিসপ্লে ইউনিট না কিন্তু এটা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এটা মনে রাখবেন। ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। নিচের কোনটি আলু রাখার জন্য ব্যবহৃত হয়? ঠিক আছে? আলু এর আউটপুট মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট। ঠিক আছে? আউটপুট রাখার জন্য ব্যবহৃত। আগে আমরা পড়েছি যে সিপিইউ এর যে ৩ টা পার্ট অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, তারপর আছে রেজিস্টার মেমোরি। অ্যারিথমেটিক লজিক ইউনিটে যে গাণিতিক বা সিদ্ধান্তমূলক যে কাজগুলোই হয় না কেন, এই কাজগুলো অস্থায়ীভাবে বা সাময়িক সময়ের জন্য কোথায় জমা থাকে? রেজিস্টারে থাকে। সেই কথাটাই বলা আছে এলইউ এর আউটপুটের জন্য ব্যবহৃত হয় কোনটা? সেটা হচ্ছে রেজিস্টার ব্যবহার করা হয়। তবে রেজিস্টারের আবার ধরন আছে কিন্তু। রেজিস্টারের ধরন হলো ৪ ধরনের আছে রেজিস্টার। কয় ধরনের আছে? রেজিস্টার আছে ৪ ধরনের। একটা হলো অ্যাকিউমুলেটর, অ্যাকিউমুলেটর রেজিস্টার। তারপরে আছে হচ্ছে ইনস্ট্রাকশন আছে হলো অ্যাড্রেস রেজিস্টার, অ্যাড্রেস রেজিস্টার আছে হলো সিম্পল বা রেজিস্টার। এই ৪ টা রেজিস্টারের ভাগ আছে। এখন যদি পরীক্ষায় আবার ভাগ থেকে না এটা বলছি না যে আসবে, কিন্তু এটা মনে রাখার জন্য এই যে আমরা জানি কোনো কিছু জমা করা মানে কি? অ্যাকুমুলেশন করা, অ্যাকুমুলেশন করা। তার মানে আউটপুট জমা রাখা বা তথ্যগুলো অস্থায়ীভাবে জমা রাখে কে? রেজিস্টার। তার মানে এই অস্থায়ীভাবে মানে যে জমা রাখে তার মধ্যে কোন রেজিস্টারটা জমা রাখবে? যে অ্যাকুমুলেট করতে পারে। তার মানে অ্যাকুমুলেটর রেজিস্টার যেটা। রেজিস্টার তো অ্যান্সার। যদি স্পেসিফিক ভাবে বলা থাকে কোন রেজিস্টার সেটা হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার। তাহলে অ্যাকুমুলেটর রেজিস্টারটা কি করে? এএলইউ এর যে আউটপুট থাকে বা এএলইউ এর যে তথ্য থাকে এটা সাময়িকভাবে এটাকে ধরে রাখতে পারে বা হচ্ছে এখানে জমা থাকে। বাদবাকির কাজ আলাদা। ইনস্ট্রাকশনের কাজে ইনস্ট্রাকশন অ্যাড্রেসটা যে অ্যাড্রেস করা, সিম্বলটা সাধারণ হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এই ভাগটা মনে রাখবেন। ডিবিএমএস এর পূর্ণরূপটা কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আগেও আপনারা এটা পড়েছেন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। উপরে আছে সার্ভিস, হ্যাঁ? দেখে আনসার করতে হবে। তো এই সর্বপ্রথম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে কে? সর্বপ্রথম তৈরি করেছে কে এটা? এটা পড়া হয়নি আগে, ডেফিনিটলি আগে মেক্সিমাম সময় 99% ক্ষেত্রে এটা পড়া হয় নাই। সেটা হচ্ছে চার্লস ব্যাজম্যান।
সর্বপ্রথম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা তিনি তৈরি করেছেন। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বা এখানে যে সফটওয়্যারের নাম আমরা কিছু পড়েছি, কিছু ওপেন সফটওয়্যার আছে, কিছু ক্লোজ সফটওয়্যার বা হচ্ছে পেইড সফটওয়্যারের নাম সেগুলো আমরা পড়েছি। ওই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিন্তু আবার ধরন আছে। সেই ধরনটা কিন্তু আবার ওই পেইড এবং ফ্রি যে সফটওয়্যার আছে ওই সফটওয়্যারের মধ্যে আবার নিয়ে যায় না। ওগুলো কিন্তু এর মধ্যে পড়ে না। এই ধরন যেগুলো ৩ ধরনের আছে সেটাকে বলে একটা ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস। একটু জেনে রাখেন এটা, রিটেনে কাজে লাগতে পারে এটা। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস মানে সার্ভার, ডিস্ট্রিবিউটেড সার্ভার আছে। আর এটা হলো ওয়েব এনাবলড ডাটাবেস। এই ৩টা ধরন আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। ৩ ধরনের এটা। আর একটা বিষয় বললাম চার্লস ব্যাসম্যান হচ্ছে সর্বপ্রথম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা তিনি তৈরি করেছেন। তারপর আসেন ২ কিলোবাইট মেমোরি অ্যাড্রেস করার জন্য কতটি অ্যাড্রেস লাইন দরকার? অ্যাড্রেস লাইন দরকার এটা বোঝার জন্য এখন কিভাবে বুঝবেন? এটা বোঝার পদ্ধতি হলো 2 পাওয়ার n, হ্যাঁ? 2 পাওয়ার n এই n এর মানটা যখন বের করতে পারবেন, এই n এর মানটাই হলো এটার অ্যান্সার। ঠিক আছে? n এর মানটাই হলো অ্যান্সার। এখন 2 কিলোবাইট যখন আপনারা লিখছেন, 1 কিলোবাইট, 2 কিলোবাইট এইভাবে যেতে পারবেন। আপনারা জানেন কি 1 কিলোবাইট সমান কত? 1024 বাইট। এটা তো আমরা জানি। আর 1024 বাইটকে আমরা লিখতে পারি কিভাবে? 2 পাওয়ার 10 দিয়ে লিখতে পারি। 2 পাওয়ার 10 দিয়ে লেখা যায়। এটা আমরা জানি। তার মানে 2 পাওয়ার 10 হইলো মানে কি 2 পাওয়ার এই যে n এর মতো করে মানটা চলে আসলে এবার 2 কিলোবাইট আমরা লিখি। তাহলে 2 কিলোবাইট যখন লিখছেন তার মানে 2 গুণন 1 কিলোবাইট। এটা লেখা যাবে না? তার মানে এখানে 2 থাকছে ইনটু 1 কিলোবাইটের মান কত? 2 পাওয়ার 10 থাকে। এখানে যেহেতু 2 আছে 2 পাওয়ার 1 আছে আর এখানে 2 পাওয়ার 10 আছে। তার মানে এবারে যদি ২ টা আমরা হিসাব করি পাওয়ার গুলো যোগ করি তাহলে 2 পাওয়ার 11 হচ্ছে। তার মানে এখানে n এর মানটা আমরা পাচ্ছি কত? 11 অর্থাৎ 11 টা অ্যাড্রেস লাইন দরকার এখানে। এবার যদি কিলোবাইট না থেকে মেগাবাইট থাকে বা অন্য যে কিছুই থাকুক না কেন, হ্যাঁ? যদি ২ কিলোবাইটের জায়গায় থাকে ২ মেগাবাইট থাকে, সেক্ষেত্রেও কিন্তু একই বিষয় দাঁড়াবে। ২ মেগাবাইট থাকা মানে কি? 2 ইনটু ১ মেগাবাইট আপনি দিতে পারেন এখানে। আর ১ মেগাবাইট মানে কি? ১০২৪ গুণন ১০২৪। তার মানে 2 ইনটু 2 পাওয়ার আমরা মেগাবাইট সমান কি একবার লিখতে পারি। কিলোবাইট যেরকম লিখছি 2 পাওয়ার 10 ঠিক তেমনিভাবে 2 পাওয়ার 20 লিখতে পারি মেগাবাইটের ক্ষেত্রে। তার মানে এটার অ্যান্সার তখন হয়ে যাবে 2 পাওয়ার 21 অর্থাৎ ২১ টা অ্যাড্রেস লাইন প্রয়োজন হবে এই মেগাবাইটের জন্য। তো যেটাই থাকুক না কেন আপনি যেন সেটা অ্যান্সার করতে পারেন। রুলস আসলে এইটাই। ঠিক আছে? এই রুলসে আপনাকে ক্যালকুলেট করে অ্যান্সারটা বের করতে হবে। তারপরে আসেন যে এই একটা সংখ্যা দেওয়া আছে হেক্সাডেসিমাল। এই হেক্সাডেসিমালকে অক্টালে রূপান্তর করতে বলা আছে। আমি গতদিনই একটা কথা বলেছিলাম ৪৪তম বিসিএস এর ক্ষেত্রে যে আমরা যদি বাইনারি সংখ্যার যে আছে যে কোডটা যে নাম্বারগুলা, এই নাম্বার যদি ওইভাবে এমনি পড়া যায়, এমনি লিখতে গেলে যখন সিরিয়ালে লিখবেন, সিরিয়ালে লেখা যায়। বলেছিলাম। তো ওখানে লিখে ওখান থেকে হেক্সাডেসিমাল থেকে অক্টালটা আপনি বের করতে পারবেন। করা যায়। কিন্তু আমি বলছি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটা হবে বা আপনার জন্য সহজ হবে যে জিনিসটা শিখতেই হবে আমরা বলেছিলাম যে যেকোনো সংখ্যা থেকে দশমিকে আবার দশমিক থেকে সেই সংখ্যায় যাওয়া। তো আমাদের এখানে ২ স্টেপে আমরা যেতে পারি। হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে। হেক্সাডেসিমাল থেকে আমরা দশমিকে যাবো। আমরা এই জিনিসটাতে জানি, সহজে আমরা এগুলো শিখেছি। যে হেক্সাডেসিমাল থেকে দশমিকে কিভাবে যেতে হয়। আবার দশমিক থেকে আমরা অক্টালেও যেতে পারবো। এটাও আমরা শিখেছি। জাস্ট ২ টা স্টেপ হোক। একটু ওটার চাইতে সময় একটু বেশি লাগুক। কিন্তু মানে মনে হইতে পারে ২ টা স্টেপ মানে একটা স্টেপের চেয়ে ২ টা স্টেপের সময় বেশি লাগবে। কিন্তু ওই যে বাইনারি সংখ্যা লিখে আপনি ওখান থেকে হেক্সাডেসিমাল, অক্টাল এগুলা বের করবেন ক্যালকুলেশন করে। ওর চাইতে বরং অনেক কম সময় লাগবে এটাতে। ওটা মাথা গুলাই দিবে। যারা এক্সপার্ট আছে মানে একদম চোখ মানে দেখেই খুব দ্রুত অ্যান্সার করতে পারেন। কম্পিউটার সায়েন্স এর যারা স্টুডেন্ট আছেন বা ওই জিনিসটা এমনভাবে আয়ত্ত করেছেন দ্রুত ওগুলো লিখে ফেলে অ্যান্সার করতে পারবেন। তাদের ব্যাপারটা ভিন্ন। কিন্তু এটা আপনার নরমাল ওয়েতে যাব। তাহলে কি আছে 2FA দেওয়া আছে। 2FA কে এটাকে আমরা কি করব? দশমিকে পরিণত করব। তাহলে যেকোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার জন্য কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখানে গুণ করতে হবে মানে a কে গুণ করতে হবে। এখন হেক্সাডেসিমাল যেহেতু দেওয়া আছে তার মানে ১৬ দ্বারা গুণ করতে হবে। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে আমরা জানি 10। তাহলে 10 এর এখানে 16 পাওয়ার হলো 0। তাহলে এটা যদি হিসাব করি তাহলে এটা যেহেতু 16 মান 0 মানে 1 হচ্ছে এটার মান হচ্ছে 10। পরে আছে f। f এর ভ্যালুটা কত? f এর মান হচ্ছে 15। 15 গুণন 16 পাওয়ার 1। তাহলে 15 গুণন 16 যদি করি আমরা তাহলে আনসার হবে 240। তারপরে এখানে আছে 2। তার মানে 2 পাওয়ার মানে 2 ইনটু 16 পাওয়ার হচ্ছে 2। তার মানে 16 পাওয়ার 2 করলে আমরা এখানে স্কয়ার হয়ে যাচ্ছে। স্কয়ারকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে 512। মানে 256 হবে। সেটাকে 2 দ্বারা গুণ করলে 512 হচ্ছে। তাহলে এটা টোটালটা আমরা যোগ করলে কিন্তু এখানে দশমিক সংখ্যার মানটা পেয়ে যাচ্ছি আমরা। টোটালটা যোগ করলে হচ্ছে কত? 762। তো এটা হলো আপনার দশমিক সংখ্যা।
দশমিকটা পেয়ে গেলেন। এখন এই ৭৬২ দশমিক সংখ্যাকে আপনি অক্টালে পরিণত করেন। যেকোনো দশমিক সংখ্যা থেকে অক্টালে যাওয়ার জন্য কি করতে হবে? ৮ দ্বারা ভাগ করতে থাকতে হবে। যেহেতু অক্টালের বেজ হচ্ছে ৮। ৮ দ্বারা ভাগ করব। তাহলে ৭৬২ কে আমরা ৮ দ্বারা ভাগ করতে থাকবো। এখন খেয়াল করে দেখেন ৮ আছে, এটা সিঙ্গেল ডিজিটে, ৭৬২ ৩ টা ডিজিট আছে। তো এটা যাওয়ার জন্য এখন ওই পর্যন্ত যাওয়ার জন্য আপনি তো ক্যালকুলেটর নাই। তাহলে মুখে, মুখে যখন হিসাব করবেন, তখন ৩ টা ডিজিট না ধরে ২ টা ডিজিটের বিষয়টাকে কল্পনা করবেন। এখানে ২ টা ডিজিট আছে মানে কি ২ টা ডিজিট ধরার জন্য আমরা ৭৬ টা ধরতে পারি। ৭৬ এর মধ্যে ৮ আসলে কয়বার যাচ্ছে? ৮ নং ৭২ মানে ৯ বার যাচ্ছে। মানে ৯ টা ১ম ডিজিট আপনি নিতে পারেন। ঠিক আছে? ৯ টা ১ম ডিজিট হিসেবে নিতে পারেন। যেহেতু পরে আরেকটা সংখ্যা আছে, এখন আর পরেরগুলো আসলে চিন্তা করতে হবে। তখন ৮ নং ৭২ আপনি চিন্তা করলেন। ৭২ হলো ৮ নং ৭২। কিন্তু এখানে আছে কত? ৭৬। তাহলে হাতে থাকলো কত আপনার? ৪ হাতে থাকলো এবং ৪ হাতে থাকলে পরে হচ্ছে কত? ৪২ থাকছে। ৪২ এর মধ্যে আবার ৮ কয়বার যায়? ৫ ৮ টা ৪০। ৫ বার যাচ্ছে। তার মানে ১ম এ ৯ বার গেল, পরের অংশে গেল ৫ বার। তাহলে টোটাল হচ্ছে ৯৫। তার মানে ৯৫ দিয়ে এটা ভাগ করা যাচ্ছে। তাহলে ৯৫ দিয়ে করলে এখন আমরা দেখলাম কত হইল? ৪২ থাকলো না? আপনি ভাগ করলেন কত দিয়ে? মানে গুণ করলেন কত দিয়ে? ৮ নং সরি ৫ ৮ টা ৪০। তাহলে ৪২ ছিল ৪০। তার মানে এখানে ২ অতিরিক্ত থাকলো। হাতে থাকলো কত আপনার? ২। সেটা এখানে লিখবেন। পরেরগুলো এখন সহজ হয়ে যাবে। ৮ দ্বারা যখন আবার ভাগ করতে যাবেন, তার আমরা জানি ৮ ১১ ৮৮। এই পর্যন্তই কিন্তু যাবে ১১। এখন ৮৮ এখন ৯৫ পর্যন্ত পৌঁছাইতে আর কত লাগে এখানে? টোটাল লাগে হচ্ছে ৭। ৮৮ আছে, ৯৫ তে ৭ লাগে। তো ৭ এখানে হাতে থাকলো। তারপর ৮ দিয়ে আবার ভাগ করা যাচ্ছে, একবার ভাগ করা যাবে। তাহলে একবার ভাগ করা গেলে ৮ একে ৮ আর এখানে ১১ হইতে আর কত লাগবে? ৩। তারপরে কি থাকলো? তারপরে ৮ দ্বারা আবার ভাগ করা যাবে, এখানে 0। 0 দিয়ে করলে এটা তো 0 হয়ে যাচ্ছে। এখানে 1 টা এখানে বসায় দিতে হবে। 1 তাহলে এবার নিচ থেকে উপর দিকে যান। 1 3 7 2 is the right answer. এটা হচ্ছে অক্টাল নাম্বার। এভাবে করাটাই বেটার হবে যেহেতু আমাকে যেকোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়াটা শিখতেই হবে। আবার দশমিক থেকে যেকোনো সংখ্যায় যাওয়াটা শিখতেই হবে। এটা আমরা শিখেছি অলরেডি। এর আগে আমরা করেছি। আজকেও এটা দ্বারা করে মোটামুটি বুঝে গেলাম এই বিষয়টা। প্রত্যেকটা সংখ্যা থেকে দশমিকে যাওয়া এবং দশমিক থেকে প্রত্যেকটা সংখ্যায় যাওয়ার যে পদ্ধতিটা এটা মাথায় রাখতে হবে। যদি এটা রাখতে পারি তাহলে এরকমভাবে ২ স্টেপ করার মাধ্যমে আমরা সঠিক অ্যান্সার আনতে পারবো। কোন সমস্যা নেই। তারপরে আসেন এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়? সব ধরনের মানে সিস্টেমই আসলে RAM ম্যান্ডেটরি। RAM থাকবে এখানে। ঠিক আছে? RAM টা এখানে থাকবে, ম্যান্ডেটরি থাকবে। এখানে তবে এমবেডেড সিস্টেমে কিন্তু ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা হয়। এখানে যদি দেখি যে RAM, ROM এগুলো হচ্ছে কি ভোলাটাইল। মানে মানে নন ভোলাটাইল এর কথা বলা হচ্ছে, অনুদ্বায়ীর কথা বলা হচ্ছে। হ্যাঁ? RAM, ROM স্থায়ী মেমোরি। ঠিক আছে? ROM, RAM এগুলো আছে। মানে না স্থায়ীর মধ্যে যাচ্ছি না, সরি। মানে প্রাইমারি আর সেকেন্ডারি কথা বলতে চাচ্ছিলাম আসলে। প্রাইমারি মেমোরির মধ্যে যদি যাই, প্রাইমারি মেমোরির মধ্যে হচ্ছে RAM এবং ROM থাকবে। আর এইগুলা যেগুলো আছে এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি আর এগুলো হচ্ছে কি? RAM টা হচ্ছে প্রাইমারি মেমোরি। তো প্রাইমারি মেমোরি তো থাকতে হবে। তো প্রাইমারির দৃষ্টিকোণ থেকে এটা রাইট অ্যান্সার। এটাই রাইট অ্যান্সার অপশনগুলোর মধ্যে। যদি এখন সেকেন্ডারি মেমোরি থেকে কোনো প্রশ্ন আসে যে এমবেডেড সিস্টেমে কোন মেমোরিটা ব্যবহার করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। পরবর্তীতে যদি উল্লেখ করে দেওয়া থাকে কোন ধরনের সেকেন্ডারি মেমোরি ব্যবহার করা হয় যদি এই কথাটা বলা থাকে তো সেটার অ্যান্সারটা তখন ফ্ল্যাশ মেমোরি দিবেন। আর এমনিতেই এখানে যখন কোনো কিছুই বলা নাই তো প্রাইমারি না সেকেন্ডারিও না কিছুই বলা নাই যখন RAM টা থাকতেই হবে মাস্ট সেই জায়গা থেকে RAM টা সবার আগে অ্যান্সার করতে হবে আপনাকে। ঠিক আছে? এটা। তারপর নিচের কোনটি স্পাইওয়্যারের উদাহরণ? এই প্রশ্নটা এইভাবে আমরা কখনো ফেস না করলেও অ্যান্সারটা সহজ আমরা করতে পারি। নিচের যেগুলো আছে Avast, Norton, Kaspersky এগুলো সব অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তো এগুলোতে অ্যান্সারের মধ্যে কখনো স্পাইওয়্যারের মধ্যে থাকবে না। স্পাইওয়্যার এক ধরনের ম্যালওয়্যার আমরা গতদিন পড়েছি। খারাপ জিনিস। তো ডেফিনিটলি এই ৩ টা বাদ দিলে আপনি অ্যান্সার করতে পারছেন। কিলগার সম্পর্কে আগে জানেন বা না জানেন আপনি তো অ্যান্সার করতে পারবেন। Avast, Norton, Kaspersky এগুলো আপনি পড়েছেন অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মধ্যে। তো কিলগার্স এর বাইরে আরো কিছু মানে আছে ইনফোস্টেলার মানে ইনফো চুরি করে। সেটাও এক ধরনের স্পাইওয়্যার, স্টেলার্স, হ্যাঁ? এগুলা। জাস্ট উদাহরণ এখানে দিলাম। এখানে কিলগার্স, ইনফোস্টেলার্স এগুলো হচ্ছে স্পাইওয়্যারের কিছু উদাহরণ। আর বাদবাকি যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস কিন্তু সবগুলোই আমরা পড়ে ফেলেছি এর আগে। তো এগুলো কিন্তু বাদ দিয়ে কিন্তু সঠিক অ্যান্সারটা করা যাচ্ছে। IPv4 এ নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস? একদম ভিতর থেকে প্রশ্ন করছে একদম। অন্তর থেকে প্রশ্ন করছে এখানে। ঠিক আছে? কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির বর্তমান যে অবস্থা, সেই অবস্থা থেকে একদম আপনি এই বিষয়গুলো জানেন কিনা
একদম কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট কিনা, মানে এটা আসলে বোঝানোর চেষ্টা করছে। এর বাইরেও অবশ্য জানা যায় যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করে, নিজেও আমি এগুলো জানি এটা। বিশেষ করে যারা ওয়াইফাই এর বিষয়গুলো নিজে থেকে মানে অপারেট করবেন, দেখবেন যে ওখানে কিন্তু এই কিছু ডিএনএস সার্ভার কিন্তু ওখানে অ্যাড করে দিতে হয় এক্সট্রা করে, তখন এই সার্ভারগুলোর নামগুলো লিখতে হয়। এই বিষয়গুলো ওখান থেকে কিছুটা শেখা যায়, সেটা সবার ক্ষেত্রে না। তো আমরা জানি যে আইপি অ্যাড্রেস মানে এর ভার্সন আছে কয়টা? ২ টা আছে। IPv4 আছে, আরেকটা আছে কি IPv6। এই ২ টা ভার্সনের কথা আমরা জানি। ঠিক আছে? IPv4, এখানে কিন্তু IPv4 এরটাই আসছে। এখন প্রশ্নটা দেখে মনে হতে পারে IPv4 টাই আমরা শিখে ফেলি। IPv4 এর যে ডিএনএস সার্ভার আছে, সে সার্ভারটা আছে ২ ধরনের। একটা হলো ৪ টা ৮ আছে। যদি এরকম থাকে ৪, ৮, হ্যাঁ, এরকম থাকতে পারে IPv4 এর জন্য গুগল ডিএনএস সার্ভার, এটা একটা, অথবা এই ফরম্যাটটা মনে রাখবেন। ১ম ২ টা ৮, পরের ২ টা ৪ এর অর্ধেক। আর এটা যেহেতু এটা আসছে, যদি এটা আসে IPv4 এর যে অ্যাড্রেসটা, আইপি অ্যাড্রেসটা, এটা অনেক বড়। তো বড় হলেও মনে রাখা সহজ। মনে রাখার জন্য কষ্ট কম করতে হবে। যদি আপনি এটা মনে রাখতে পারেন, V4 এরটা যদি মনে রাখতে পারেন যে ৪ টা ৮ আসছে, আবার ২ টা ৮ এবং ২ টা ৪। যদি এই ফরম্যাটটা IPv4 এরটা মনে রাখতে পারেন, IPv6 এরটা মনে রাখাটা সহজ। মানে সঠিক অ্যান্সারটা আপনি দাগাইতে পারবেন। এটা সহজ। পুরোটুকু মুখস্থ রাখা কঠিন। কিন্তু সঠিক অ্যান্সারটা দাগানো সহজ হবে। কিভাবে? সেটার অ্যাড্রেসটা কিভাবে থাকে? দেখেন, ২০০১ 4860, আবার 4860। ডাবল লিখলাম এটা। ২০০১ 4860 4860। এরপরে লিখবো এই যে, দেখেন, এটা এইটুকুর দ্বারা আমরা কি মনে রাখতে পারবো না? শেষে এটা থাকবেই। আবার প্রায় যেমন এটার মতো করে আরেকটা আছে। সেম এগুলা, এই কথাগুলো সেম। ২০০০ শেষে এটা থাকবে জাস্ট। V6 টাও আমরা বুঝতে পারবো। জাস্ট এটা ধরেন, এটা যদি আসেও পরীক্ষাতে, জাস্ট না জানার কারণে হয়তো অ্যান্সার করতে পারবো না। কিন্তু এটা জানাটা কিন্তু খুব কঠিন কিছু হলো না। এটা দেখে বুঝলাম। বাদবাকি এই জায়গাগুলো কিন্তু সেম। ২ টাই কিন্তু সেম এটাতে। তো এটা তো 4860 4860 ২ টা জায়গায় আছে। মাঝখানে ২০০১ দিয়ে শুরু। ঠিক আছে? তাহলে এটা যদি ১-২ বার আপনি দেখেন, তাহলে এটা মানে এমনিতেই আপনার মনে থাকবে। আর এটা তো আপনি পড়েই ফেলছেন। ওকে। তারপরে আসি, ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কোনটি? ফায়ারওয়ালের প্রাথমিক কাজ এর আগেও আমরা পড়েছি, আনঅথরাইজড যে অ্যাক্সেস আছে সেটাকে প্রতিহত করে। তো এখানে যেটা বলা আছে, আগত এবং বহির্গত নেটওয়ার্ক যেটা আছে এটাকে এটা ট্রাফিকটা পরীক্ষা করে বা নিরীক্ষা করে এবং সেটাকে নিয়ন্ত্রণ করে। বাইরে থেকে যে সিগন্যাল গুলো আসবে, যে নেটওয়ার্ক গুলো আসবে, সেটাকে আসলে দেখবে, যাচাই বাছাই করবে, তারপরে সেটা ঢুকতে দিবে কি ঢুকতে দিবে না, মানে এটাকে পুরো ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। আনঅথরাইজড অ্যাক্সেসকেও প্রিভেন্ট করে এখানে, যে কেউ এখানে ঢুকতে পারবে না, ফায়ারওয়ালের যে কাজটা আগে বলেছি। তারপর ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল, ডিরেক্ট রিপিট এগুলা। ঠিক আছে? টিসিপি আইপি প্রোটোকল বহুবার এগুলো আলোচনা হয়েছে। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল পূর্ণরূপটা যদি জানি, ডিএনএস এর পূর্ণরূপটা জানি, এফটিপি এর পূর্ণরূপও জানি, এইচটিটিপি এর পূর্ণরূপটা আগে আমরা পড়েছি। এটা আসে। একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ল্যান এর একাধিক ডিভাইসকে একটি ওয়ান এর সাথে যুক্ত করে এমন ডিভাইস কোনটি? এটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে চিন্তা করবেন। ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমি ল্যাপটপ নিয়ে বসছি, সিঙ্গেল। আমি মোবাইল নিয়ে বসছি। ঠিক আছে? আপনার কাছে আরেকটা ট্যাব আছে। আপনার কাছে স্মার্ট টিভি আছে। আপনার বাসায় একটা ওয়াইফাই লাইন এখানে দেওয়া আছে। ওয়াইফাই লাইন কি যেটা বাসা থেকে আসছে, বাইরে থেকে আসছে, এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের আন্ডারে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আপনি বাসায় যেগুলো ব্যবহার করছেন, প্রত্যেকটা সিঙ্গেল যদি ডিভাইস হিসেবে চিন্তা করেন, ট্যাব, স্মার্টফোন, ল্যাপটপ, এগুলো সিঙ্গেল ডিভাইস হিসেবে চিন্তা করলে এগুলো সবই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের ডিভাইস এগুলা। আপনি একটা ওয়াইফাই দিয়ে কি সবকিছু চালান না? ল্যাপটপ চালান না? তারপর মোবাইল চালান না? টিভি চালান না? ট্যাব চলে না? সবই চলে। কার মাধ্যমে চলে? এই যে ওয়াইফাই লাইনটা নিয়েছেন, এখানে কি বসাইছেন? রাউটার বসাইছেন। তার মানে কি একটি ল্যানের একাধিক ডিভাইসকে, এখানে অনেকগুলো ডিভাইস, সবগুলো লোকাল এরিয়া নেটওয়ার্কের ডিভাইস আছে। একটা ওয়ান এর সাথে সংযুক্ত করে কোন ডিভাইস? সেটা হচ্ছে রাউটার। এখান থেকে আমরা অ্যান্সার করতে পারি। রাউটার সম্পর্কে এর আগেও কিছু পড়েছি। ব্রিজ সম্পর্কে, হাব সম্পর্কে আমরা পড়েছি, হাব সুইচ পড়েছি, রাউটারের সাথে গেটওয়ে আমরা পড়েছি। তারপর আসেন, প্রতারণামূলক ভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ড নাম্বার অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতিকে কি বলা হয়? ফিশিং বলা হয়। কি বলা হয়? ফিশিং। এর আগেও এগুলো নিয়ে আলোচনা হয়েছে। ফিশিং, তারপরে ransom wire আলোচনা করেছি, স্নিফিং। গত বিসিএস এ ৪৪তম বিসিএস এ এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা হয়েছে। দেখেন,
তাহলে ফিশিং তে বলা হলো। আর স্প্যামিং মানে কি, স্প্যামিংটা ম্যাক্সিমাম করা হয় হচ্ছে ইমেল স্প্যামিং হয়। আমরা জানি যে স্প্যাম ফোল্ডারে অনেকগুলো স্প্যামিং করা হয়, যেখানে কি করা হয়, আপনার কোনো মেসেজের প্রয়োজন নেই, মানে মেসেজ স্প্যাম ফোল্ডারে মেসেজ দিয়ে রাখতেছে আপনার ইমেইলে। তো অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত মেসেজ পাঠানোর মাধ্যমে যে প্রতারণা করার চেষ্টা করা হয় সেটাকে স্প্যামিং বলা হয়। র্যানসম ওয়্যার মানে যেখানে অর্থ দাবি করা হয়। সবকিছু লকটক করে রাখলে আপনি ফাইল খুলতে যাবেন, আপনাকে বলা হলো যে আপনি যদি এত ডলার পে করেন তাহলে খুলে দেওয়া হবে। আর স্নিফিং যেটা বলছি, মাঝখান থেকে চুরি করে নেওয়া, হাতিয়ে নেওয়া। দুই পাশ থেকে তথ্য ট্রান্সমিশন হচ্ছে, দুইটা কম্পিউটারের মধ্যে মাঝখানে এক হ্যাকার বসে আছে, ওই যখন ট্রান্সমিশন হতে থাকবে মাঝখান থেকে তথ্যটা নিয়ে নেবে, স্নিফ করে নিবে। তার মানে ট্রান্সমিশনের সময় তথ্য হাতিয়ে নেওয়া। আগে ওইগুলো নিয়ে আলোচনা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের কাজ কিন্তু, এটা কিন্তু পড়া দরকার, এগুলা না পড়ে আনসার করা যায়। উপরে সবগুলো তথ্য সংরক্ষণ, ইমেজ বিশ্লেষণ, রোগী পর্যবেক্ষণ সব কাজই করা যায়। নিচের কোনটি সর্বজনীন ডিজিটাল লজিক গেট? ডিজিটাল লজিক গেটের দুইটা ভাগ আমরা করতে পারি, একটা হচ্ছে মৌলিক ভাগ করতে পারি, আর একটা হচ্ছে যৌগিক ভাগ করতে পারি। দুইটা ভাগ। মৌলিক ভাগের মধ্যে আমরা কি জানি, তিনটা আছে। একটা হলো এন্ড। এন্ড যেটা এটা কিসের কাজ করে, এটা গুণনের কাজ করে। এখানে কিন্তু গুণ চিহ্ন দেওয়া আছে, এটা গুণ চিহ্ন হিসেবে দিলাম। অর কি করে, অর কাজ করে হলো যোগের কাজ। আর একটা আছে যে পরস্পরের বিপরীত, সেটা হচ্ছে নট গেট। এই তিনটা হচ্ছে মৌলিক গেট। আর যৌগিক গেটকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হচ্ছে সার্বজনীন, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ বা বিশেষ। বাংলায় বললে এটা বিশেষ গেট বলা হচ্ছে। তাহলে সার্বজনীন কি হবে, সার্বজনীন হচ্ছে এখান থেকে আমরা যদি এটাকে উল্টাই দিই, জাস্ট হচ্ছে এন্ড গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট, আর অর গেটের বিপরীত হচ্ছে নর গেট। এইগুলো হচ্ছে সার্বজনীন। তো এখান থেকে এটা সার্বজনীন গেটের মধ্যে এখানে বলা আছে, নর গেটের অ্যান্সারটা দেওয়া আছে এখানে। এরপরে আছে বিশেষ। বিশেষটা এক্সক্লুসিভ গেট, এটা কোন জায়গা থেকে নিয়ে আসবেন, অনেক সময় ভুল হইতে পারে অনেকের। এক্সক্লুসিভ গেটটা আসবে হচ্ছে অর থেকে, অর থেকে আসবে। মানে অরের সাথে কোনটা রিলেটেড, অরের সাথে অর নিজেও একটা আছে, আর অরের সাথে আবার নরও আছে। তার মানে এই দুইটারই এক্সক্লুসিভ গেট হয়। একটা হলো এক্সক্লুসিভ অর গেট, আর একটা হলো এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ অ্যান্ড গেট নাই কিন্তু, বা ন্যান্ড গেট নাই কিন্তু, এটা অর বা অরের সাথে যার একটা রিলেট আছে বিপরীত নর, এখান থেকে কিন্তু আসে। তাহলে এখান থেকে আবার প্রশ্ন হইতে পারে, খেয়াল রাখবেন কোনটা মৌলিক গেট কোনটা যৌগিক গেট, এভাবে প্রশ্ন হইতে পারে। এই তারপর আসেন, নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়? কোনটা নয়? এখানে আমরা এর আগে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য, যেটা রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড, এটা পড়েছি, পে অ্যাজ ইউ গো, এইভাবে কিন্তু তিনটা বৈশিষ্ট্য কিন্তু পড়েছে, বরাবরই পড়ে এসেছে। তো এখানে কিন্তু ওই জায়গা থেকে বা ওই বৈশিষ্ট্য আকারে এখানে দেয় নাই, কাস্টমাইজ করে কিন্তু দেওয়া হয়েছে। তারপরে কিন্তু অ্যান্সার করা যাবে। ক্লাউড কম্পিউটিং মানে কি, ক্লাউড, এখানে কোনো ফিজিক্যাল অস্তিত্ব থাকবে না, সবগুলো হচ্ছে ভার্চুয়ালি। তো ডেফিনিটলি এখান থেকে অন ডিমান্ড, যেটা আমরা বললাম, অন ডিমান্ড সেলফ সার্ভিস দেওয়া আছে, কিন্তু অন ডিমান্ডটা কথাটা আছে। ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, হ্যাঁ অ্যাক্সেস থাকতে হবে, তবে কাস্টমাইজেশন, লিমিটেড কাস্টমাইজেশনের বিষয়টা আছে। ঠিক আছে, পুরোপুরি আপনি একটা প্ল্যাটফর্ম থেকে ক্লাউড কম্পিউটিং সেবা নিচ্ছেন, সেখানে তো সব কাস্টমাইজ করতে পারবেন না, কাস্টমাইজের বিষয় থাকবে লিমিটেড। আর একটা হলো ফিজিক্যাল ওনারশিপ অফ সার্ভার, সার্ভারটা আপনি হাতে ধরতে পারবেন না, ছুঁইতেও পারবেন না, নিয়ে কিছু করা যাবে না, কারণ ফিজিক্যাল কোনো এর অস্তিত্ব নাই। ঠিক আছে, তার মানে ফিজিক্যাল ওনারশিপ অফ সার্ভার, এটা হচ্ছে ফলস অ্যান্সার। তার মানে এখানে দেওয়া আছে, আর বাদ বাকি যেগুলো পড়লাম, যে রিসোর্স স্কেলেবিলিটি এটা আছে, তারপরে পে অ্যাজ ইউ গো, এগুলো কিন্তু আমরা এটাকে পড়েছি। সার্ভিস রিলেটেড আরো কিছু থাকতে পারে, সেই জিনিসগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন আসলে কোনটা ক্লাউড কম্পিউটিং এর অংশ বা বৈশিষ্ট্য, আর কোনটা ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়। ক্লাউড কম্পিউটিং এর সবই পড়েছি, একদম শুরুর ইতিহাস থেকে শুরু করে ক্লাউড কম্পিউটিং সেবা দিচ্ছে যা যা প্রতিষ্ঠান, সবই পড়া হয়েছে। বৈশিষ্ট্য কোনটা, ক্লাউড কম্পিউটিং এর ধরন কোনটা, এবং ধরনের মধ্যে কোন কোন উদাহরণ আছে, সবই আমাদের প্রশ্ন সলভের মাধ্যমে চলে আসছে। এবং এই প্রশ্নের মাধ্যমে ৪৫তম বিসিএস এর প্রশ্ন সলভ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবং এই দীর্ঘ জার্নিটা দশম থেকে শুরু করে ৪৫তম বিসিএস এর যে প্রশ্ন সলভের যে জার্নিটা, প্রথম প্রাথমিক ধাপে, এই জার্নিটা শেষ হলো। আলহামদুলিল্লাহ। কেউ কি আছেন? এহসান, সৌরভ আছে। সর্বশেষ ক্লাসে আপনাকে পাওয়া গেল, আপনি তো রেকর্ডেড ভার্সন থেকে ক্লাসগুলো করে থাকেন। আজকে লাইভ ক্লাস মনে হয় শেষ পর্যন্ত করলেন। তুষারও আছে। শেষ হইলো, এখন এই উপলক্ষে আপনাদের অনুভূতি কি? ক্লাস শেষ করা গেল। ভাই আজকে লাস্ট ক্লাস তো এই জন্য ছিলাম, ভাবলাম থাকি। হুম হুম হুম, ঠিকই আছে। স্যার কয়টা ক্লাস স্যার করা হয়েছে? মিষ্টি স্যার কুরিয়ার করে পাঠিয়ে দেন আমাদের, যারা যারা মানে অ্যাটেন্ড আছে লাস্ট ক্লাস। হ্যাঁ, ঠিক বলছেন। এখানে অবশ্য একটা মিষ্টি দেখানো যাইতো শেষের পেজে, যার যার জায়গা থেকে। এটা একটা বিশাল কাজ।
আমার পক্ষ থেকে হইলো আর আপনাদের পক্ষ থেকেও, আপনারা যারা একদম শুরু থেকে এখন পর্যন্ত ছিলেন। প্রত্যেকটা কোর্সই আসলে শুরুটা খুবই সহজ, শেষ করাটা খুবই কঠিন। ঠিক আছে? তা আপনাদেরও তাই, যে শুরুটা করেছেন, যত দিন যাচ্ছে ইনফরমেশন অনেক বেশি পড়েছেন। শেষ পর্যায়ে এসে কতগুলো ইনফরমেশন হয়ে গেছে আপনারা নিজেরাই কল্পনা করতে পারবেন না। ঠিক আছে? এমন দেখা যাবে যে আপনার ধরেন এতদিন যে পড়াশোনা করলেন ১ম থেকে ৪৫ পর্যন্ত, পড়ে যে অভিজ্ঞতা হইল, এই অভিজ্ঞতার মাপকাঠি তো আর অন্যরকম। পড়ার পরে যে নির্দেশটা বা যে অভিজ্ঞতা, প্রশ্ন সলভ করার সময় কোন প্রশ্নটা কিভাবে সলভ করতে হয়, এই ডিরেকশনটা আমার কাছ থেকে পাইছেন। আবার কোন প্রশ্ন ছাড়বেন, কোন প্রশ্ন ধরবেন, কোন 50% প্রশ্নকে 50% চান্সকে কাজে লাগাবেন। আর কোন 50% চান্স পাইলেও সেটাকে কাজে লাগানো যাবে না। এই যে সবকিছু মিলে যে অভিজ্ঞতা অর্জন করছেন, একেকজনের অভিজ্ঞতা অর্জনের মাপকাঠিটাও কিন্তু ভিন্ন রকম হবে। এই যে মূল যে পড়াশোনা, যে কনটেন্টটা যতটুকু লিখেছি বা প্রশ্ন আছে, এটার একটা অর্জিত জ্ঞান এবং এই যে ক্লাসগুলো থেকে যে আপনার অভিজ্ঞতাটা থাকলো, যদি অর্জিত জ্ঞান থেকে আপনি 50% আনসার করতে পারেন বা পরীক্ষায় 50% প্রশ্ন আসে, মানে যে যতটুকু পড়াশোনা করলেন, আর যে অভিজ্ঞতা হইলো এই জার্নির মধ্য থেকে, এই জার্নির অভিজ্ঞতা থেকেও আমি বিশ্বাস করি আপনি আরো 20 থেকে 25টা প্রশ্নের আনসার করতে পারবেন। সেটা হইতে পারে ম্যাথের মধ্য থেকে আপনার কিছু হেল্প করবে, হইতে পারে মানসিক দক্ষতার মধ্যে থেকে প্রশ্ন হইতে পারে। সেটা কিছু হেল্প বাংলাদেশী বিষয়গুলির মধ্যে হইতে পারে। কিছু হেল্প হইতে পারে আন্তর্জাতিক বিষয়গুলির ম্যাপগুলো দেখার মাধ্যমে। ঠিক আছে? এই সব মিলায় দেখা যাবে যে আপনার নিজস্ব, আবার কিছু যেটা বলছি, কিছু হইতে পারে ৩ টা অপশন ক্রস করে একটা অপশন চুজ করার মাধ্যমে, কিছু হইতে পারে ২ টা অপশন ক্রস করা যাচ্ছে আর ২ টা অপশনের মধ্যে যেকোনো একটা অপশন রাইট অ্যান্সার হবে আপনি জানেন এবং সিউরলি জানেন যে একটার চাইতে আরেকটা অপশন আগায়া থাকবে। এইগুলো অপশন দাগানোর মাধ্যমে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমার মেক্সিমাম পরীক্ষাতে এমন হয়েছে যে মানে একেক পরীক্ষা তো একেক রকম। ১ম স্টেপে হয়তোবা ম্যাথ তো আমি সবসময় দাগাই না। একদম শেষে গিয়ে দাগাই। মেন্টাল অ্যাবিলিটির ম্যাথ অংশ শেষে দাগানো হয়। তো এইগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে কিছু সময় দেখা যায় যে ১০০ টা হয় ১ম স্টেপে। ম্যাথ আর হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির ম্যাথগুলো বাদ দিয়ে। তারপরে ম্যাথগুলো করা হয়, মেন্টাল অ্যাবিলিটি করা হয়। এখান থেকে দেখা যায় যে হয়তোবা ১১০-১৫ হচ্ছে। এরকম মানে এভারেজে বলছি। এই ১১০-১৫ কে ধরেন ১৫ বা ২০ হইলো, এটাকে ধরলাম। এই ২০ কে কিন্তু আমি টেনে ১৬০-৭০ পর্যন্ত নিয়ে গেছি আমি। বাদবাকিগুলো জাজ করে কিন্তু। ঠিক আছে? এবং সেখানে এই আ ৪৪ তমতে মনে হয় ওটা ছিল, এটা ১৪৪ তম না ১৭০ টা দাগাইছিলাম। ওখানে কিন্তু আমার ১৫০ এর মতো সিকিউর ছিল। কাছাকাছি এরকম একটা মার্ক ছিল। তাহলে নেগেটিভ যেগুলো যাবে যাক, সেগুলো বাদ দিয়েও আমার মার্ক কত হাই থাকলো। তাহলে ওখানে কিন্তু আমি ১ম ধাপে ১২০ টার বেশি দাগাইতে পারি নাই। এরকম। পরে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে বা এই জায়গাটুকু আমি ইনক্রিজ করে ১৭০ দাগানো পর্যন্ত আমি নিয়ে যেতে পেরেছিলাম। তাহলে সেটা কেন হলো? সব কি আমার পড়ার মধ্য থেকে থাকবে? এই যে এতদিন যে পড়াশোনা করেছেন, এই অভিজ্ঞতার মিশ্রণ আছে। এই যে প্রশ্ন ব্যাংকগুলো সলভ করলেন, কোন প্রশ্ন ধরতে হবে, ছাড়তে হবে, কোনগুলো অপশন বাদ দিয়ে আনসার দাগাইতে হবে, কোন 50% কে কাজে লাগাইতে হবে। এই যে কাজগুলো, এই কাজগুলোর মাধ্যমে আপনাকে মিনিমাম ৩০ টা প্রশ্নতে জাজ করে আসতেই হবে। মানে দাগায় আসতেই হবে। এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনার মধ্যে এতদিনের অভিজ্ঞতা থেকে তৈরি হয়ে যাওয়ার কথা এবং সেটা আপনারা পারবেন। এবং সামনে মডেল টেস্ট গুলো অবশ্যই আপনারা দিবেন। সামনে যে পরীক্ষাগুলো আছে, এগুলোতে এই বিষয়টা এপ্লাই করার চেষ্টা করবেন। বেশি দাগানোর একটা প্র্যাকটিসে নিয়ে আসবেন। এতদিন থেকে যা শিখলেন এই বিষয়টা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। এই ইমপ্লিমেন্ট করতে দেখা যাবে যে হয়তোবা ১ম ১ টা ২ টা মডেল টেস্টে আপনার খুব বেশি ভুল হচ্ছে, যেগুলো আপনি ছাড়ছেন, ধরছেন বা 50% কে কাজে লাগানোর চেষ্টা করছেন। ওখানে ভুল হওয়ার চেষ্টা হচ্ছে, মানে ভুলটা একটু বেশি হচ্ছে। পরের দিকে এই ভুলের পরিমাণটা কমে যাবে। কারণ ওইটারও একটা অভ্যস্ততার ব্যাপার আছে। আপনি হঠাৎ করে এই যে আমি যে আ অভিজ্ঞতার কথা বললাম বা যে অর্জনের কথা বললাম, এটা হঠাৎ করে কাজে লাগাইতে পারবেন না। এটা আপনার প্র্যাকটিসের মধ্য দিয়ে গিয়ে কাজে লাগাইতে হবে। তো এটাই বলছি, যদি 50% প্রশ্নও যদি কমন থাকে, ধরেন ১০০ টা প্রশ্ন যদি আপনি এমনি অ্যাজ ইউজুয়াল ১ম ধাপে দাগাইতে পারেন, পরের ধাপে কিন্তু প্রশ্নগুলো আপনি এটাকে নিশ্চিতভাবে, আপনার যদি অন্য কোনো পড়া না থাকে, এটা ১৩০ পর্যন্ত দাগানো এমনি সম্ভব হবে। আরো তো বেসিক পড়া পড়েছেন। সে সবকিছু মিলায় আমার কাছে যেটা মনে হয় ১৫০ দাগানোটা আপনাদের জন্য মানে মানে এভারেজ গত কয়েক বছরের প্রশ্ন যদি আমরা এনালাইসিস করি, ঠিক আছে? তাতে কিন্তু ১৫০ দাগানো কোনটাতেই মানে খুব বেশি অযৌক্তিক বা বোকামির মতো কাজ ছিল না। সেটা হয়তো আবার ১৭০ সে দাগায়ও কেউ প্রিলি সিকিউর করছে, কেউ হয়তো ১৪০ দাগায়ও প্রিলি সিকিউর করছে, কেউ ১৫০ দাগায়ও প্রিলি সিকিউর করছে। নাম্বার কম বেশি। এখন কোনটা নাম্বার আপনি কতটুকু পাবেন সেটা তো আপনি নিজে জানেন না। তো আমি যদি বলি গত কয়েকটা বিসিএস এর জায়গা থেকে, যেটা ১৫০ টা ছিল একটা মিডল রেঞ্জে, যে ১৫০ টা দাগানোর মতো যারা আছে তারা মোটামুটি প্রিলি তারা চান্স পেয়েছে। কম বেশি সেটা হইতে পারে। কিন্তু যারা ১৩০ টা দাগাইছে, তারা কিন্তু দেখা গেল যে আমার অভিজ্ঞতা থেকে, যে স্টুডেন্ট গুলো থেকে আমি রিভিউ নিয়েছি, ১৩০ টা দাগানো পাবলিক যারা আছে, স্টুডেন্ট যারা আছে, তাদের মধ্যে 99% স্টুডেন্ট প্রিলিতে ফেল করেছে।
গত কয়েকটা বিসিএস এর মধ্যে একটা স্টুডেন্ট ব্যতিক্রম পেয়েছি গত ব্যাচের যেটা ছিল। তো সে কম দাগাইছে, একদম শিওর হয়ে যেগুলো দাগাইছে 130টা তার মধ্যে থেকে তার মধ্যে কাটমার্কটা শিওর হয়েছে। তো একেকজনের লেভেলটা একেক রকম। আপনি কোন পর্যায়ে থাকবেন সেটা আপনি নিজেকে সাক্ষ্য দিবেন যে আমার হচ্ছে পজিশনটা কোথায়। আমি শিওর কিনা 130টা দাগাইলে আমি সেখানে 125 পাবো কিনা। এইরকম কনফিডেন্স আপনার মধ্যে আছে কিনা? সেক্ষেত্রে হলে 130 দাগান, আপনি চান্স পাবেন। কিন্তু যদি এরকম কনফিডেন্স না থাকে, না ভুল হইতে পারে, অনেক কিছু এরকম যাইতে পারে। আপনি ভুলের জায়গা থেকে 10 থেকে 12 নাম্বার আপনি স্যাক্রিফাইস করবেন। তাহলে আপনি অবশ্যই বেশি দিক থেকে বেশি দাগানোর ট্রাই করবেন। এরকম একটা অ্যাপ্রোচ আপনাকে রাখতে হবে। দেখা গেল যে 150 টা দাগানো যাচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে যে না 150 টা দাগাবো, এই প্রশ্নটা আসলে কেমন হইলো? আমি জাজ করতে পারছি না, কঠিন হইছে না সহজ হইছে? না এত দাগাবো না, রিস্ক না নেই। যদি না চান্স পায়, আপনি দাগায় আসলেন 130 টা। দেখা গেল যে 130 এই ওইবার হচ্ছে কাটমার্ক থাকলো। আপনার ডেফিনিটলি নাম্বার কমে আসবে, 120 এর নিচে চলে আসবে। ভুল-টুল নেগেটিভ মার্কিং দিয়ে। তো আপনি কিন্তু সেবারও চান্স পাইলেন না। কিন্তু ওইবারই যদি এই ডিসিশনটা নিতে পারতেন 150 টা দাগানোর মতো, তাহলে এত নেগেটিভ মার্ক দিয়ে আপনার হচ্ছে 130-32 থাকতো, তখন আপনি টিকে যেতেন। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আমি কিন্তু আমার যেটা মানে যদি বলা হয় ১ম টা ৩৯ স্পেশাল বাদ দিয়ে ৪০ থেকে শুরু করে কোন বিসিএস এই আমি কিন্তু কম দাগাইনি। ১ম বিসিএস থেকেই। হয়তো পারে যত দিন গেছে দাগানোর পরিমাণটা আমার বাড়ছে। কিন্তু একদম যে বেজ লাইন গুলো ১১০, ১১৫ এইভাবে দাগে আসতে এমন না। আমার সর্বনিম্ন দাগানো ছিল ১৪০ টা এবং সেটা ১৭০ পর্যন্ত আমি দাগিয়েছি যেকোনো বিসিএস এ। তো সিচুয়েশন দেখে আপনি কেমন পারছেন আর এই যে অভিজ্ঞতা এগুলোকে কাজে লাগাবেন। কাজে লাগায়ে আপনাকে ডিসিশন নিতে হবে। পরীক্ষার আপনি আগে যা পড়েন না কেন, এগুলো কোনটাই কাজে আসবে না যদি পরীক্ষার হলটাকে কন্ট্রোল না করতে পারেন। অনেক পড়া আছে। পরীক্ষার হলের সিচুয়েশন অনুযায়ী যদি অ্যান্সার গুলো না করতে পারেন তাহলে কিন্তু সব বরবাদ হয়ে যাবে। এর একটা বিষয় থাকে। আবার অনেকে পরীক্ষার হলে অসুস্থ হয়ে যায়, সেটা আপনার হাতে থাকে না। সেই বিষয়টা পুরোপুরি আলাদা। তো এতদিন এই জার্নির মধ্যে থেকে যা কিছু আমি শেয়ার করেছি ১০ম থেকে ৪৫তম বিসিএস পর্যন্ত প্রত্যেকটা কথা যদি অক্ষরে, অক্ষরে পালন করেন এবং এগুলো যদি এই সামনের যে পরীক্ষাগুলো আছে আপনি সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট গুলোতে যদি ইমপ্লিমেন্ট করেন, তাহলে আশা করা যায় যে ফাইনাল পরীক্ষাতে আপনি অবশ্যই ভালো করবেন। ভালো না করার কোনো কারণ নাই। সর্বশেষ এইটুকু পরামর্শ ছিল। হয়তো সামনে আমরা ওই রিসেন্ট জিকের ক্লাস আমি করব। এখন এই যে একটা সিচুয়েশনটা তো আপনারা জানেনই। আমার নানী অসুস্থতা, এই ব্যাপারটা আমি আগেও বলেছি, স্ট্রোক করেছে। আজকে সারাদিনের মধ্যে শেষ করলাম। এখন পরবর্তী পরিস্থিতি যদি খারাপ না হয় তাহলে দেখা যাবে যে হয়তোবা আমি হয়তো থেকে রিসেন্ট জিকের ক্লাসগুলো আমি অ্যাটেন্ড করতে পারবো। এন্ড ভবিষ্যতের কথা এখন বলতে পারছি না। আপাতত সিদ্ধান্ত আছে যে হ্যাঁ, আগামীকাল অ্যাটেন্ড করা যেতে পারে রিসেন্ট জিকের ক্লাসটা। তো তখনও দেখা যাবে যে আপনাদের কিছু যারা ওই রিসেন্ট জিকে ক্লাসে থাকবেন, তারা ওখানেও আরো কিছু অ্যাডভাইস পাবেন বিভিন্ন সময়। এখানে যে অ্যাডভাইস দেওয়া হয়েছে এই অ্যাডভাইস গুলো একটু মনে রাখেন। সামনের দিনগুলোতে এগুলো কাজে লাগান। শুধু এই বিসিএস না, প্রত্যেকটা বিসিএস এর অ্যাডভাইস গুলোতে কাজে লাগাবেন। হ্যাঁ? এই টেকনিক গুলো অবলম্বন করবেন। এই তো ছিল আমাদের আ একটা জার্নি শেষ হলো। সর্বশেষ। আর কারো কোনো কথা বলার আছে কিনা? এহসান, সৌরভ আছে, জান্নাতুল ফেরদৌস আছেন, যারা আছেন। আমি একটা কথা বলতে চাই। সেটা হলো যে আমি হুম, হুম। যদিও খুব লেট করে জয়েন করছি, বাট মানে এটা আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই যে আহ, এই কোর্সটা অবশ্যই সবার করা উচিত। সে শুধুমাত্র বিসিএস এর জন্যই না, অন্যান্য জবগুলোর জন্য। আহ, যেহেতু বিসিএস কোশ্চেনটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, তো সেই হিসেবেও, এবং স্যার আপনি যেভাবে অ্যানালাইসিস করে সবগুলো সাবজেক্টের মানে অল্টারনেটিভ, মানে এখান থেকে কিভাবে আসতে পারে, ইভেন মানে কোন অপশন থেকে আহ, আহ, পরবর্তীতে কোশ্চেন সেট হইতে পারে, এরকম সবকিছু অ্যানালাইসিস আপনি করছেন এবং সেই অনুযায়ী ব্যাখ্যা দিচ্ছেন। ইভেন আমার যেটা মনে হয়েছে ক্লাসগুলো করে যে মেইন যে কোর্সে আপনি পড়াইছেন, ওখান থেকেও অনেক এক্সট্রা জিনিস এখানে আপনি ইনক্লুড করছেন। তো হুম, আলটিমেটলি হুম। মানে খুব রিচ একটা মানে কোর্স এটা হইছে, আমি অবশ্যই বলবো। তো এর জন্য আমি রিকমেন্ড করবো যে সবাই যাতে এই কোর্সটা করে। অবশ্যই বেনিফিটেড হবে, অবশ্যই বেনিফিটেড হবে। আর আরেকটা জিনিস দেখতেছি স্যার, ওই আপনার ফাইনাল এক্সামে ওখানে এক্সাম দিচ্ছি, তো ওখানেও স্যার কোশ্চেনগুলা, আপনি যে কোশ্চেনগুলো স্যার সেট করতেছেন, মানে একটা টপিক সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে অ্যান্সারই করা যাচ্ছে না।
মানে আপনি যে যেভাবে স্যার কোশ্চেন গুলো সেট করতেছেন, মানে এই জিনিসটা খুব ভালো লাগছে এবং আমার ল্যাকিংস গুলাও আচ্ছা, ধরা পড়তেছে। এই জায়গা থেকে একটা সুখবর বলি যে এহসান সৌরভ আছে এই প্রশ্নগুলোর কিন্তু মাস্টার এবং প্রত্যেকটা পরীক্ষাতে সে কিন্তু ফার্স্ট হয়েছে এবং সর্বোচ্চ নাম্বার কিন্তু সে মানে পেয়েছে। তো এটা একটা মানে এহসান সৌরভের কাছ থেকে আপনারা হচ্ছে আছেন যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে তার কাছ থেকে বেশি বেশি পরামর্শ নেবেন। হ্যাঁ, ভবিষ্যৎ তাহলে ক্যাডার হয়তো এটা আমি ভাইয়া, দেখতে পাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ এটা পাবেন। হ্যাঁ, সামনে যে কয়েকজন শিওরলি টিকবে বা ক্যাডার হবে এগুলো কিছু আমি দেখতে পাই স্টুডেন্টের মধ্যে কিছু গুণাগুণী আছে, তার মধ্যে সেই গুণটা আছে এহসান সৌরভের মাঝখানে আছে এবং সে প্রিলিতে 150 আপ করেও কিন্তু নাম্বার সিকিউর করে আসতে পারবে। এটা আমি বিশ্বাস করি তার জায়গা থেকে। তার কাছ থেকে বেশি বেশি পরামর্শ নেবেন। আমার পরে যদি আমি বলা থাকে স্যার যে আমি কারো কাছ মানে থেকে পরামর্শ নিব এহসান ভাইয়া কি স্যার আপনার মেইন কোর্সে ছিল? না, মেইন কোর্সে না নাই নাই না ভাই, আমি ছিলাম না ভাই আর মেইন কোর্স। অ্যাকচুয়ালি মেইন আমি কোর্সে নাই যদি একটু এর বলি, জন্য বলেন আজকে বলেন। আছে সবাই আর কি, আজকে শেষ হলো সবকিছু। আমি আসলে এই যে জানুয়ারির শেষের দিকে বলতে 15-16 তারিখের দিকে যখন ওই যে পিডি হিসাবে একটা ঘোষণা আসলো, তখনই আসলে মানে ভাবলাম যে এখানে একটু অ্যাডমিট হওয়া দরকার। ভাইয়ের ওই যে আপনার ফ্রি ক্লাসগুলো দেখে, তারপর ইউটিউবে অনেক ক্লাস আছে আরএসআই এর এগুলা। তো তখন থেকে মোটামুটি ফেব্রুয়ারি মাসটা আর মার্চ মাসটা আমি যদিও নিজে অনেক লেটে ভর্তি হয়েছি, 4000 এমসিকিউ, তারপরে আপনার 8000 এমসিকিউ এগুলো শেষ করতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরে আর কি শেষ করছি, সব একদম টাইমলি শেষ করছি। আর এক্সাম দিচ্ছি, ফার্স্ট সেকেন্ড হওয়া অবশ্য অতটা না, ব্যাপার না ভাই। এখন প্রিলির এক্সাম হলটা হচ্ছে, আমরা সবাই নতুন এখানে, আর কেউই আপনার মতো এক্সপিরিয়েন্স না। প্রিলির হলটা হচ্ছে ওই যে অনেকটা ব্যাটে বলে মেলার মতো। এখন যদি ব্যাটে বলে মেলে হুম, তাহলে ওকে, না মিললে ওটা এখন ব্যাড লাক। সেটাই। এটা আসলেই মানে এরকমও স্যার আমি দেখছি যে অনেকে মডেল টেস্ট দিয়ে ফাটায় ফেলতেছে, কিন্তু আহ, ইয়া হয়নি, মানে এক্সাম ওই তো হলে বললাম দেয়া যে শেষ। পরীক্ষার হলটা ম্যানেজ করা পরীক্ষা শিখতে হলটাই হবে। ম্যাটার পরীক্ষার করে হলটা স্যার, ম্যানেজ ওই করাটা ওই 2 ঘন্টাটাই আসলে যে খেলতে পারবে সেই হলে আসল খেলোয়াড়। হুম, এটা যত যাই সেটাই। বলে, আর ভাগ্যটা লাগবে। তবে ভাগ্যটা এখন থাকবে, ওই হ্যাঁ। ফাইনাল মডেল মানে ওখানে দিয়ে বুঝতেছি যে আমার ল্যাকিংস গুলা কোথায়, এগুলো আমার ধরা পড়তেছে এবং কোন টপিকস গুলায় আমার আরেকটু রিভিশন দিতে হবে সেগুলো ধরা পড়তেছে। এই জিনিসটা এই জিনিসটা খুব ভালো লাগছে এবং ওইটাই বললাম স্যার, মানে কোশ্চেন গুলো এরকম যে এরকম না যে ওই অপশন বাদ দিয়ে যে অ্যান্সার গুলো করবো ওরকমও করা যাচ্ছে না, মানে কোশ্চেন গুলো মানে অপশন গুলো খুব টাফ, এরকমই আর কি, মানে তো এটা মানে আর মেইন পরীক্ষাতে থাকবে। এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে এগুলো তো আপনাকে হার্ড ভাবে প্রস্তুত করার জন্যই করা হচ্ছে। কিন্তু ওভারঅল তো প্রায় মানে যখন মেইন পরীক্ষাতে যাবেন তখন ওই অপশন বাদ দিয়ে আমরা অনেক অ্যান্সার করতে পেরেছি। আমরা দেখেছি প্রশ্ন সলভের ক্ষেত্রে। তো সেগুলো সুযোগও থাকবে। সেরকম ৪-৫ টা প্রশ্ন আপনারা পাবেন। সে মেইন পরীক্ষাগুলোতে সেগুলো থাকবে। এটা সমস্যা নাই। আর আপাতত স্যার মানে আজকের মাধ্যমে এই ক্লাসটার মাধ্যমে এটা হ্যাঁ, আর কিছু বলবেন কি? স্যার মানে ওইটাই বললাম স্যার, মানে মানে আপনার মানে এই কোশ্চেন গুলো স্যার খুব মানে ইয়া করে মানে খুব ইজি করলে করে না, মানে একটু ভেবে চিন্তে একটু খুব অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো হয়েছে আর কি। মানে হচ্ছে, হুম। ভবিষ্যতে হবে আর কি, বোঝা যাচ্ছে। এটাই আর কি বললাম। সামনে মডেল টেস্ট গুলোতে একটু অন্যরকম প্ল্যান আছে। আপনার যে মডেল টেস্ট গুলো নেওয়া হবে, মডেল টেস্ট গুলোর মধ্যে কিছু থাকবে এই যে বিগত সালের প্রশ্ন ভিত্তিক 2টা মডেল টেস্ট এরকম থাকবে। মানে এটা কোনটা কোন মডেল টেস্ট কিভাবে সেট হবে এটা আমি বলছি না। 10টা মডেল টেস্ট যেগুলো নেওয়া হবে, 2টা থাকবে বিগত প্রশ্ন বেসের যে তথ্যগুলো আছে এই বেস কেন্দ্রিক থাকবে। কিছু প্রশ্ন থাকবে ওভারঅল, মানে ম্যাক্সিমাম গুলো থাকবে ওভারঅল। হ্যাঁ, ওভারঅল মানে সবকিছুর মিশ্রণ থাকবে। তবে এর মধ্যে ২-১টা মডেল টেস্টে এরকম প্রশ্ন থাকবে, বোর্ড বই ভিত্তিক প্রশ্ন থাকবে। আপনারা বোর্ড বই ভিত্তিক অনেক প্রশ্নই আপনার 18,000 এমসিকিউ এক্সাম ব্যাচে আপনারা পড়েছেন। সেখানে কিছু আইডিয়া পেয়েছেন। কিন্তু মডেল টেস্ট গুলোতেও এখানে থাকবে। সেখানে হচ্ছে 9-10 এর যে বইগুলো আছে, 11-12 এর যে বইগুলো আছে, এগুলো বইগুলোর ছোঁয়াও থাকবে। ম্যাথের ক্ষেত্রে দেখা যাবে ক্লাস 8 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে বইগুলো আছে, সেই বইগুলোর যে ম্যাথগুলো আছে সেগুলো সিলেবাসের বাইরে থেকেও কিছু ম্যাথ আসছে। সেগুলোরও কিছু ছোঁয়া কিন্তু থাকবে মডেল টেস্ট গুলোতে। মানে ওভারঅল সব ধরনের একটা মডেল টেস্ট বা এই পর্যন্ত বিসিএস প্রিলির যতগুলো প্রশ্ন হয়েছে, এই বিসিএস প্রিলিতে একেকটা আমরা যদি ধরে থাকি 38 থেকে শুরু করে 45 পর্যন্ত চিন্তা যদি করি,
বা 35 থেকে যদি 45 ধরেন, যাই চিন্তা করেন না কেন, বা 40 এর পর থেকেও যদি আমরা ধরি, এই যে 40 এর পর থেকে 40, 41, 43, 44, 45, এই 5টা প্রশ্নেরও কিন্তু ভেরিয়েশন আছে, প্রচুর ভেরিয়েশন আছে, এবং আসার জায়গা থেকে বা সোর্সের জায়গাগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। তো সবকিছু মিলায়া যদি 35 থেকে 40ই ধরি, এখানে যত ভেরিয়েশনের প্রশ্ন হয়েছে, এই ভেরিয়েশন গুলোকে যদি এক জায়গায় করি 10টা মডেল টেস্টে, সেই ভেরিয়েশনটা আপনারা দেখতে পাবেন। সুতরাং এটা আপনাকে অনেক হার্ড ভাবে প্রস্তুত করবে, আসলে সব ধরনের সিচুয়েশন অ্যানালাইসিস করে আপনি অ্যান্সার গুলো করতে পারবেন এখানে। তো এখানে যদি আপনি ওভারকাম করতে পারেন সবকিছু মিলে, আশা করা যায় ফাইনাল পরীক্ষাতে এই এই বিষয়, এই স্ট্র্যাটেজির দিক থেকে আপনার আগায় থাকবেন। আর বাদ বাকি থাকলে হচ্ছে ফাইনাল পরীক্ষা বা মেইন হলের স্নায়ুচাপ ধরে রাখা, সেটা হচ্ছে আলাদা বিষয়, যার যার ক্ষেত্রে আলাদাভাবে ধরে রাখতে হয়। সেটাও নিয়ে একদিন কথা বলবো পরীক্ষার আগে, যখন মেইন পরীক্ষার আগে আমি একদম ফাইনাল একটা টিপস আপনাদের দিয়ে দিব। 26 তারিখ যখন পরীক্ষা হবে তার আগে 2-3 দিন আগে হয়তো একটা টিপস আপনাদের থাকবে। সবকিছু মিলাই আরকি, পরীক্ষার হল ফেস করার ব্যাপারটা, স্নায়ুচাপ ধরে রাখা, তারপরে কিভাবে আনসার করবেন, সব মিলায় একটা ওভারঅল একটা গাইডলাইন আমি পরীক্ষার 2-3 দিন আগে দেওয়ার একটা চেষ্টা করব। ঠিক আছে? যেহেতু খুব বেশি সময় নাই, 28 তারিখে আমাদের জয়েনিং থাকবে, 26 তারিখে আপনাদের হচ্ছে প্রিলি এক্সাম। এখন দেখা যাবে যে আমি 26 তারিখে পরীক্ষা দিয়ে, মানে আপনাদের যে পরীক্ষাটা হবে, পরীক্ষা দিয়ে মানে এটা দেখে আমার হচ্ছে দৌড় দেয়া লাগবে ঢাকার উদ্দেশ্যে। এরকম সিচুয়েশন থাকবে কিন্তু। দেখা যাবে যে প্রশ্নটা হয়েছে, এই যে আমি আপনাদেরকে বললাম যে আসলে কোন কোর্স থেকে কতটুকু কমন আসছে, এটা এনালাইসিস এর দায়িত্বটা কিন্তু আপনাদের উপর দেওয়ার জন্য আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম। তাহলে সেই জায়গা থেকে আমি দেখেন 26 তারিখে পরীক্ষা হয়ে গেলে কিন্তু আমি ওই জিনিসটা এনালাইসিস করার সময় পাবো না। আর একা পক্ষে এই এনালাইসিস করতে গেলে অনেকদিন সময় লেগে যাবে। আর যেহেতু তারপর সাথে আমি দৌড় দিচ্ছি আরকি, জয়েনিং এর উদ্দেশ্যে দৌড়াইতে হবে আরকি। তো তখন তো আরো কোনো সুযোগ থাকবে না আমার। তো এটা একটা ব্যাপার যে হলো যে আপনাদের প্রিলির পরেই, পরের একদিন পরে আছে আমার জয়েনিংটা। এটা একটা অনেক বড় বেনিফিট, মানে আপনাদের জন্য আমার জন্য হয়েছে। নাহলে যদি আগে যদি জয়েনিংটা হইতো, মাঝখানে যে 26 তারিখের আগে ২-১ টা হয়তো অ্যাডভাইস আপনাদের দিতাম, সেই সুযোগটাও আমার থাকতো না খুব একটা। এটার জন্য এটা ভালো হয়েছে। যাই হোক, আপনারা পড়াশোনা করেন। এই পর্যন্ত আজকের এই আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামের শেষ ক্লাস এর দ্বারা খতম হলো। সামনে আরো কোনো নেক্সট প্রোগ্রামে আপনার সাথে দেখা হবে। রিসেন্টলি যারা থাকবে তাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা এই কোর্সটা থেকে উপকৃত হলে অবশ্যই ছাত্রছাত্রীদের রিকমেন্ড করবেন। এইটুকু রিকোয়েস্ট থাকলো। এই তো। সবাই ভালো থাকবেন আবারও। আসসালামু আলাইকুম।